নমস্কার। আমাদের আজকের গল্পে আসার আগে জানিয়ে দিই, এই গল্পটির বেশ কিছু বিশেষত্ব আছে। প্রথমত, হ্যালোউইন বা ভূত চতুর্দশী উপলক্ষে ইচ্ছে ছিল আপনারা খুব করে শুনতে চেয়েছেন এমন কোনো গল্প শোনাবো আপনাদের। না, শার্লক নয়, ভূত চতুর্দশী স্পেশাল যখন, বুঝতেই পারছেন। তাছাড়া এই গল্পটার আরও একটা বিশেষত্ব আছে। আমাদের অর্থাৎ আপনাদের প্রিয় স্ক্যাটার থটসের 100তম কন্টেন্ট হতে চলেছে আমাদের আজকের গল্পটি। আপনাদের জন্য যেটুকু বিনোদনের ব্যবস্থা আমরা করতে পেরেছি তার বিনিময়ে তার 100 গুণ ভালোবাসা আমরা পেয়েছি। আজকের এই নিবেদন তারই প্রমাণ। আচ্ছা, এবার গল্পে আসা যাক। ইতিপূর্বে মহুয়া ঘোষের লেখা চণ্ডাল সিরিজের প্রথম গল্পটি আপনারা শুনে ফেলেছেন। আজ আপনাদের জন্য রইল ওই সিরিজের দ্বিতীয় পর্ব, কে সেই বিশ্বাসঘাতক। গল্প শুরু হয়েছে আগের পর্বের ঠিক শেষ থেকে। আচ্ছা, আগের পর্বটা একবার মনে করিয়ে দিই। চিরকাল কাছের মানুষদের ভালোবাসা থেকে বঞ্চিত একটা ছেলে, শেষে গিয়ে তার মন পড়ে তন্ত্র চর্চায়। সবার মুখে মুখে তার নাম হয়ে ওঠে চণ্ডাল। অপরদিকে 51বর্তী কর্মকার বাড়ির 3 ছেলে স্ত্রী সন্তান নিয়ে সুখে সংসার করলেও স্বামী সুখ ছিল না তাদের একমাত্র বোনটির কপালে। বোন অকালে চলে যাওয়ার পর থেকে বোনের যাবতীয় দুঃখ কষ্টের জন্য দায়ী ভগিনীপতির সঙ্গে যোগাযোগ রাখেনি 3 ভাইয়ের কেউই। অন্যদিকে স্বর্গত পিতৃদেবের এক অদ্ভুত খেয়াল বসে নাজেহাল হয়ে বাড়ির ছোট ছেলে মধুময়কে সস্ত্রীক ছুটতে হয় চণ্ডালের কাছে। তাদের সন্তান চাই, পুত্র সন্তান। চণ্ডালের আশীর্বাদে তাই হয় বটে, তবে তার কয়েকটা নির্দেশ মানতে ভুল হয়ে যায় মধুময়ের। ফলস্বরূপ বাড়িতে নেমে আসে ঘোর দুর্যোগ। সেই দুর্যোগ কাটিয়ে দেন চণ্ডাল, তবে বলেন আগামী 1 বছরের মধ্যে আবার বিপদের খাঁড়া নামবে তাদের ওপর, আর তার জন্য দায়ী থাকবে তাদেরই কোনো এক নিকট আত্মীয়। কেটে গেছে সেই 1 বছর। মধুময়ের শিশুপুত্রের প্রথম জন্মদিন পেরিয়েছে সবে। তারপর না, আর বলবো না, বাকিটা গল্পে শুনবেন। আর হ্যাঁ, লেখিকা মহুয়া ঘোষে চণ্ডাল বইটি সংগ্রহ করেছেন কি? বা মাহেন্দ্রাণী, মহাকুম্ভে চণ্ডাল, মৃত্যুপুরীর দূত, রহস্যের আড়ালে ভয় ইত্যাদি আর কোনো বই এখনো না করে থাকলে অবশ্যই করে নেবেন। সংগ্রহের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। আর আহা, অধৈর্য হবেন না, জাস্ট আর একটা কথা বলবো, মানে একটা ডিসক্লেমার আর কি। তারপরেই গল্প শুরু হবে। আমাদের একান্ত অনুরোধ, শুধু গল্প শোনার আনন্দে এই গল্পটিকে উপভোগ করুন। এর সঙ্গে বাস্তবের কোনো মিল দয়া করে খুঁজবেন না। এই গল্পে উল্লেখিত বহু ঘটনা কেবলমাত্র প্লট তৈরির স্বার্থে ব্যবহৃত হয়েছে। টিম স্ক্যাটার থটস কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আর কথা বাড়াবো না, আসুন এবার তবে শুনে নেওয়া যাক মহুয়া ঘোষের চণ্ডাল সিরিজের দ্বিতীয় গল্প, কে সেই বিশ্বাসঘাতক। প্রথম দিন, রবিবার। সকাল থেকে প্রায় 12 বমি হয়েছিল মালতীর। এরই মধ্যে বেশ কাহিল হয়ে পড়েছিল সে। বিকেল হতে না হতেই শাশুড়ির অবস্থা খুব একটা ভালো নয় দেখে ডক্টর পরিতোষকে কল করে দিয়েছিল কেয়া। আজ মনোহর, মনোজিৎ আর মধুময়কে ফোনে পাওয়াই যাচ্ছিল না। দুপুরের পর থেকে ওদের মোবাইলে ফোন করলে কেবল সুইচ অফ বলছিল। যদিও দিনটা রবিবার ছিল, তাও অফিস থেকে একটা ফোন পাওয়ার পর 3 ভাই প্রায় হুড়মুড়িয়ে বেরিয়ে গিয়েছিল বেলার দিক করে। বিকেলের দিকে মালতীর অবস্থা খারাপ হতে শেষ পর্যন্ত কেয়া ফোনে ধরেছিল মনোহরের পিয়ে গৌতম বসুকে। তারই মুখে শুনেছিল যে ফ্যাক্টরিতে একটা বড় ঝামেলা এসে পড়ায় দফায় দফায় আলোচনা চলছিল ম্যানেজমেন্টের সঙ্গে স্টাফেদের। নিজেদের চেম্বারেও লাল আলো জ্বালিয়ে বারে বারে জরুরি বৈঠকে বসছিল কর্তৃপক্ষ। কেয়া বুঝতে পেরেছিল
মনোহর, মনোজিৎ আর মধুময়ের ফোন বন্ধ থাকার কারণ, আর সঙ্গে এও বুঝেছিল যে ওদের এখন পাওয়া দুষ্কর। তাই ডক্টর পরিতোষকে ডেকেছিল। ডক্টর পরিতোষ দেখে কিছু ওষুধপত্র দিয়ে গিয়েছিল বটে, কিন্তু তাতে খুব যে একটা লাভ হয়েছিল তা নয়। সন্ধেবেলা বারদুয়ে কারো বমি হয়েছিল মালতীর। সন্ধে থেকে কেয়া, সীমা আর আরতি তিনজনেই ছিল মালতীর ঘরে। আচমকা সকাল থেকে সেনবাড়ির পরিবেশটা কেমন যেন বদলে গিয়েছিল। 1 সপ্তাহ আগেই মধুময়ের ছেলে সোনাইয়ের 1 বছরের জন্মদিনটা বেশ বড়সড় করে পালন করা হয়েছিল। আত্মীয় স্বজনে ঘর একেবারে রমরম করছিল। বাইরের নিমন্ত্রিতও নেহাত কম ছিল না। সবই বেশ ভালোই ভালোই কেটে গিয়েছিল। পরের দিন বেশিরভাগ আত্মীয়ই চলে গিয়েছিল। শুধু রয়ে গিয়েছিল মালতীর বোন মিনতি, ওর মেয়ে পৃথা, মালতীর ননদ অপালা, ওর 2 মেয়ে তিস্তা আর তুয়া। যখনই ওরা আসতো বেশ কয়েকটা দিন থেকে যেত। পৃথার কলেজ কাছে হওয়াতে ওর মাসির বাড়ি থেকে কলেজ যাতায়াতে খুব একটা অসুবিধা হতো না। তুয়ার কলেজটা একটু দূরে ছিল বইকি, কিন্তু কটা দিন বড়লোক মামির কাছে একটু আদর যত্ন পাওয়ার আশায় থেকে গিয়েছিল সে। তিস্তার অবশ্য কোনো অসুবিধা ছিল না। সে কলেজ পাশ করে একটা ছোটোখাটো কম্পিউটার কোর্স করে বাড়িতেই বসেছিল। সন্ধে থেকে মালতীর শরীরটা একটু বেশি খারাপ হতে কেয়া, সীমা আর আরতি ছাড়াও মিনতি আর অপালাও এক নাগাড়ে বসেছিল মালতীর ঘরে। রাত প্রায় 11টা নাগাদ বাড়িতে ফিরেই মায়ের অবস্থা দেখে চমকে গিয়েছিল 3 ভাই। প্রায় নেতিয়ে পড়েছিল মালতী। কিন্তু আসল চমক বোধহয় বাকি ছিল। রাত প্রায় 12টা নাগাদ যে বমি করল মালতী, সেটা দেখে প্রত্যেকেরই যেন শ্বাস আটকে যাওয়ার জোগাড় হয়েছিল। প্রচণ্ড দুর্বল হয়ে পড়াতে মালতী বিছানা থেকে উঠে বাথরুম অবধি যাওয়ার আগেই বমি হয়ে গিয়েছিল ঘরের মেঝেতে। ঘরের প্রতিটা মানুষ সেই দিকে চেয়ে চমকে উঠেছিল। বমির সঙ্গে উঠে এসেছিল 4-5টা এক বিঘত সমান লম্বা চুল। তুমি কি চুল খেয়ে ফেলেছিলে মা? মনোহর উত্তেজনায় চেঁচিয়ে উঠেছিল। মনোহরের কথা শুনে অবাক হয়ে অপালা বলেছিল, কি বলছিস তুই মনোহর? বৌদি কি 4-5টা লম্বা লম্বা চুল একেবারে খেয়ে ফেলেছিল নাকি? সত্যিই তো, বড় অসম্ভব কথা। কথাটা বুঝতে পেরে চুপ করে গিয়েছিল মনোহর। কিন্তু এরকম বমির সাথে এতগুলো চুল একসাথে বেরোনোর কথা ও জীবনেও শোনেনি। এক অদ্ভুত ধরনের ভয় যেন উকি দিয়ে গিয়েছিল মনোহরের মনের মধ্যে। এদিকে বমি হয়ে যেতেই যেন শান্তি নেমে এসেছিল মালতীর শরীরে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল সে। মালতীর এই অবস্থা দেখে কারোরই খাওয়া হয়নি এত রাত অবধি। বাচ্চাদের অবশ্য সীমা আর আরতি মিলে খাইয়ে দিয়েছিল আগেই। খাওয়ার পাট মিটতেই 3 ভাই পৌঁছেছিল দোতলার অফিস ঘরে। একটু রাত বাড়তেই বাকি সবাই এগিয়েছিল যে যার ঘরের দিকে। কিন্তু কিছুতেই যেন মনে শান্তি পাচ্ছিল না আরতি। মাথার মধ্যে যেন একটা কথা বারবার এসে ধাক্কা দিচ্ছিল। একসময় আর বিছানায় শুয়ে থাকতে না পেরে উঠে গেল সে। বড় 2 যা কে আর সীমাকে ডেকে নিয়ে গেল সে দোতলার অফিস ঘরে। হঠাৎই 3 জনকে অফিস ঘরে ঢুকতে দেখে মনোহর, মনোজিৎ আর মধুময় বেশ অবাক হয়ে গিয়েছিল। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই কেয়া বলে উঠেছিল, আর ওদের কি হয়েছে কে জানে, সবে ঘুমটা এসেছিল, গিয়ে ডেকে বলল এক্ষুনি নাকি একবার অফিস ঘরে যেতে হবে। কতবার জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বল, কিছুই বলল না, শুধু বারবার বলছে সবার সামনেই নাকি ও বলবে। নে এবার শুরু কর, কি বলবি? কেয়ার কথা শুনে সীমা বলে উঠল, সত্যি গো বর্দি, দেখো না আমাকে ওইসব বলে টেনে নিয়ে এলো। আচ্ছা এবার বল, কি বলবি? আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। সীমার কথা শেষ হতেই সবাই চেয়ে রইল আরতির দিকে।
মিনিট খানেক সময় নিয়ে নিজেকে একটু প্রস্তুত করে নিয়ে আরতি শুরু করলো। আমার মনে হয় চণ্ডালের কাছে যাওয়ার সময় এসে গেছে। আরতির এই কটা কথা ঘরের প্রতিটা মানুষকে যেন কয়েক হাজার ভোল্টের শক দিয়ে গিয়েছিল। কেয়া আর সীমার মুখ দিয়ে প্রায় একসাথেই বেরিয়ে এলো, কিন্তু কেন? আরতি কিছু বলার আগেই মনোহর বলে উঠল, ঠিকই বলেছে আরতি, আমারও ঠিক এক কথাই মনে হচ্ছে। কিছু একটা অসঙ্গতি যে আছে সেটা আমারও চোখে পড়েছে। কেয়া আর সীমার ঘুম যেন মন্ত্রের মতো উবে গিয়েছিল। অফিস ঘরের বড় টেবিলটার চারপাশে চেয়ারে বসল 6 জন। মনোহরের কথায় আরতি শুরু করল, অনেক সময় যদি মানুষ এক আধটা চুল খেয়ে ফেলে তখন বমির সাথে সেটা হয়তো বেরিয়ে আসে এবং চুল বেরিয়ে যাওয়ার পরে বমি বন্ধ হয়ে যায়। এরকম কথা আমি শুনেছি এক আধবার, কিন্তু এক্ষেত্রে প্রায় 1 বিঘত সমান 4-5টা চুল বেরিয়েছে বমির সাথে। কোনো মানুষ সেভাবে চুল খেতে পারে নাকি? আমার এটা মোটেও সুবিধের মনে হচ্ছে না। তাছাড়া চণ্ডাল বলেছিল যে 1 বছর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সে আমাদের বাড়িকে 1 বছরের জন্য সুরক্ষিত করে দিয়েছিল। 1 সপ্তাহ আগেই সোনাইয়ের 1 বছরের জন্মদিন গেল। আমার যেটুকু মনে আছে তাতে সোনাইয়ের জন্মের কদিনের মধ্যেই পুজোটা হয়েছিল, আর সেই পুজোতেই 1 বছরের জন্য আমাদের বাড়িকে সুরক্ষিত করা হয়েছিল। 1 বছরের সেই সুরক্ষিত সময়টা আমরা বোধহয় পেরিয়ে এসেছি। অনেকক্ষণ ধরে কথা বলে থামল আরতি। কেয়া, সীমা, মনোজিৎ আর মধুময় সবার মুখের মধ্যেই ভয়টা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আরতির কথা শেষ হতেই মনোহর শুরু করল, আমারও মনে হয় যে বড় কিছু ঘটার আগে আমাদের চণ্ডালের কাছে যাওয়া উচিত। আজ এত বছর তো আমরা ব্যবসা করছি, কিন্তু এরকম অদ্ভুত সমস্যা তো কোনোদিন আসেনি। মনোহর একটু থেমে তারপর কেয়া, সীমা আর আরতির উদ্দেশ্যে বলতে শুরু করল, তোমরা তো জানোই যে আমাদের কোম্পানি 2টো ঠান্ডা পানীয়ের কোম্পানিকে কাচের বোতল সরবরাহ করে। আজ নয়, বেশ কয়েক বছর ধরে করছে। মাল ট্রাকে তোলার আগে 2বার ভালো করে পরীক্ষা করে নেওয়া হয়। এবারেও তা করা হয়েছিল। গত পরশু একটা কোম্পানির উদ্দেশ্যে বেরিয়েছিল 3 ট্রাক মাল, আর গতকাল আরেকটা কোম্পানির উদ্দেশ্যে বেরিয়েছিল আরও 2 ট্রাক মাল। আজ ওই 5 ট্রাক মাল ফিরে এসেছে। নামিয়ে দেখা গেছে যে প্রতিটা কাচের বোতলের নিচের দিকে একটা করে ফাটল, ঠিক একই জায়গায়। প্রথমে ভেবেছিলাম যে বানানোর সময় নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে, আমাদের মেশিনগুলো হয়তো ঠিকঠাক কাজ করছে না। ট্রাকে তোলার আগে পরীক্ষা করার সময় নিশ্চয়ই গাফিলতি হয়েছে, তাই আবার তৈরি করে দেখা হলো বোতল, কিন্তু কোথাও কোনো গলদ ধরা পড়ল না। কোনো একটা ট্রাকের বোতলে যদি ফাটল দেখা দিত তাহলে না হয় বোঝা যেত যে সেই ট্রাকটার কোনো রকম ঝাঁকুনি লেগেছে বা ওই রকম জাতীয় কিছু হয়েছে, কিন্তু 5টা ট্রাকের বোতলের ঠিক নিচের দিকের একই জায়গায় ফাটল। ব্যাপারটা খুব অস্বাভাবিক বলে মনে হচ্ছে নাকি? মনোহরের কথা শেষ হতেই মনোজিৎ বলে উঠল, সত্যি তো, এই ব্যাপারটা তো একদম মাথাতেই আসেনি আমার। মা এখন যথেষ্ট অসুস্থ, তাই মাকে এসব জানানোর দরকার নেই। আমার মতে দেরি না করে কাল রাতেই আমাদের 3 জনের যাওয়া উচিত চণ্ডালের কাছে। ঘরে বসা প্রতিটা মানুষ সায় দিল মাথা নেড়ে। আবার শুরু করল মনোহর, হ্যাঁ, আরেকটা কথা, চণ্ডালের কথা অনুযায়ী আমাদের কোনো নিকট আত্মীয়ই আমাদের জন্য ভীষণ বিপদ হয়ে আসছে। তাকে রুখতে না পারলে হয়তো আমরা ছারখার হয়ে যাব। এই মুহূর্তে আমাদের বাড়িতে কয়েকজন নিকট আত্মীয় আছে, তারা হয়তো আরও কদিন থাকবে, কিন্তু আমাদের মধ্যে যা কিছু আলোচনা হচ্ছে বা যা পদক্ষেপই আমরা নিচ্ছি না কেন, তারা যেন কিছু জানতে না পারে। মুখ শুকিয়ে গেল কেয়া, সীমা আর আরতির। অনেক রাত হয়েছিল, তাই যে যার ঘরের দিকে এগোলো মনে একরাশ চিন্তা নিয়ে। পেরিয়ে আসা ভয়াবহ দিনগুলোর কথা কেবলই মনে পড়ে যাচ্ছিল ওদের। মনের মধ্যে সবার একটা কথাই চলছিল, যে বোধহয় আবার শুরু হতে চলেছে এক ভয়াবহ অধ্যায়। আগেরবার শেষ রক্ষা হয়েছিল, এবারও কি তাই হবে?
নাকি তছনছ করে দেবে ওদের সেই আত্মীয়তার মুখোশ পরা শত্রুটি? দ্বিতীয় দিন, সোমবার। পরের দিন সকাল থেকে মালতীর শরীর ঠিক থাকলেও দুপুর 12টা নাগাদ আবার বমির সঙ্গে বেরিয়ে এসেছিল এক বিঘত লম্বা 4-5টা চুল। ভয়ের চোটে মালতী আঁকড়ে ধরেছিল কেয়ার হাত। অনেক কষ্টে মালতীকে শান্ত করলেও কেয়া, সীমা আর আরতি ভয়ে দিশেহারা হয়ে গিয়েছিল। এরপর সারাদিনটা কাটল যেমন তেমন করে। রাত প্রায় 11টা নাগাদ বেরিয়ে পড়ল 3 ভাই শ্মশানের উদ্দেশ্যে। গাড়িতে বসে সবারই মনে পড়ে যাচ্ছিল সেই আগের বছরের ভয়াবহ দিনগুলির কথা। এদিকে মনোহর, মনোজিৎ আর মধুময়কে এভাবে রাতে বেরোতে দেখে মিনতি, অপালা ও ওদের মেয়েদের অসংখ্য প্রশ্ন ধেয়ে এসেছিল কেয়া, সীমা আর আরতির দিকে। মালতীর দুর্বল শরীর বলে সে আগেই শুয়ে পড়েছিল, না হলে তার প্রশ্নেরও জবাব দিতে হতো হয়তো। অফিসে খুব গন্ডগোল হচ্ছে, তাই অফিস থেকে ফোন পেয়ে 3 জনকেই বেরিয়ে যেতে হয়েছে। এইরকম একটা উত্তর আগে থেকেই তৈরি করে রেখেছিল কেয়া। ওরা 3 ভাই বেরিয়ে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক পরে আবার মালতীর বমি হয়েছিল, আবার বেরিয়ে এসেছিল 4-5টা চুল। আর কোনো সন্দেহ ছিল না যে খুব ভয়ঙ্কর কিছু একটা হয়েছে ওদের সাথে। একটা মানুষের বমিতে এত চুল আসে কোথা থেকে? মালতী যেন এই দুদিনে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল, চলার ক্ষমতাটুকুও ছিল না ওর মধ্যে। হঠাৎ একটা কথা মাথায় আসতেই সীমা টেনে নিয়ে গেল কেয়া আর আরতিকে এক পাশে। বর্দি, একটা জিনিস লক্ষ্য করেছ? গতকাল মায়ের অনেকবার বমি হলো সারাদিন, কিন্তু চুলগুলো বেরোলো ঠিক যখন রাত 12টার সময় বমিটা হলো। তারপর আজকে মা 2বার মাত্র বমি করেছেন, একবার দুপুর 12টার সময় আর একবার এই এখন রাত 12টার সময়। আর প্রত্যেকবারই বমির সঙ্গে 4-5টা করে চুল বেরিয়েছে। আরতি আর কেয়া চোখ চাওয়াচাওয়ি করল। সীমার কথাটা যে মিথ্যে তা তো নয়। 12টা বাজলে একবার করে বমি হচ্ছে, এটা সত্যিই একদম খেয়াল করেনি কেয়া আর আরতি। এদিকে মালতী বমির পরে আবার ঘুমিয়ে পড়েছিল। সবাই শুতে চলে গেলে কেয়া, সীমা আর আরতি উঠে গিয়ে বসেছিল দোতলার অফিস ঘরে। মনোহরদের সঙ্গে সেরকম কথাই হয়েছিল। এদিকে 12টার কিছু আগেই ওরা পৌঁছে গিয়েছিল শ্মশানে। সেই পুরনো জায়গায় গাড়িটা রেখে ওরা এগিয়ে গিয়েছিল শ্মশানের দিকে। শ্মশানে ঢুকতেই ওদের চোখে পড়েছিল একটা জ্বলন্ত চিতা। চিতার পাশে দাঁড়ানো লোকগুলো বারবার কাঠ দিয়ে খুঁচিয়ে দিচ্ছিল জ্বলন্ত চিতাটিকে। একটু এগোতেই দেখা গেল আরও একটা চিতা সাজানো চলছে। একটু দূরেই রাখা আছে মৃতদেহটা। শ্মশানে গেলে বোধহয় জীবনটাকে অনেক বেশি স্বচ্ছ চোখে দেখা যায়। অঘরী তান্ত্রিকরা বোধহয় এই জন্যই শ্মশান সাধনা করে। জীবনের সারমর্মটা বোঝার পর আর কোনো লালসাই তাদের আকর্ষিত করতে পারে না। কিছু দূর এগোতেই ওরা দেখতে পেল চণ্ডালকে। সারা শরীরে ছাই, মাথায় চুলের জটা। 1 বছর পর আবার একটা ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হলো ওরা। দেখেই আর এগোতে পারল না। চণ্ডালের ভয়াবহ রূপ জ্বলজ্বল করছিল ওদের চোখের সামনে। একটা মৃত শরীরের বুকের ওপর ডান পাটা রেখে দাঁড়িয়ে আছে চণ্ডাল, ডান হাতে ধরা ডমরু। মাঝে মাঝে মন্ত্রের তোড়ের সাথে ডান হাতটা শূন্যে তুলে আওয়াজ তুলছিল ডমরুতে। মন্ত্রোচ্চারণ আর ডমরুর আওয়াজের মাঝে হঠাৎ জোরে শোনা গেল হরি বলের আওয়াজ। ওদিকে চিতা সাজানো শেষ হওয়ার পর মৃতদেহটাকে তোলা হচ্ছিল চিতায়। মনোহর, মনোজিৎ আর মধুময়
চুপচাপ দাঁড়িয়েছিল এক পাশে। হঠাৎ যেন কানের কাছে কেউ বলে উঠল, একে শিব সাধনা বলে। তিনজনেই ঘুরে তাকালো। চণ্ডালের চেলাকে চিনে নিতে কারোরই কোনো অসুবিধা হলো না। আবার শুরু করলো সে। এই সাধনাকে শিব সাধনা বলা হয়। মা কালী বাবা ভোলেনাথের উপর যেভাবে দাঁড়িয়েছিলেন ঠিক সেইভাবেই হয় এই সাধনা। কথা থামতেই মধুময় জিজ্ঞেস করলো, বাবার সাথে একবার দেখা করতে চাই আমরা। একটু দেরি হবে। কথাটা বলে এগিয়ে গেল সে। মধুময়রাও ওর পিছনে এগোতে লাগলো। তারপর সেই চেলার দেখানো জায়গায় গিয়ে বসলো তিনজনে। একভাবে এক পায়ে দাঁড়িয়ে আর এক পা মৃত শরীরটার ওপর রেখে তন্ত্র সাধনা করে চলেছিল চণ্ডাল। 1 বছর আগে চণ্ডালের সাধনা পূর্ণতা পেয়েছিল, কিন্তু আরও শক্তিপ্রাপ্তির নেশায় তন্ত্র সাধনায় মেতেছিল সে। হঠাৎ ওদের কানে এলো চণ্ডালের গলা, জয় মা, জয় মা। তিনজনেরই বুঝতে কোনো অসুবিধা হলো না যে চণ্ডাল সেদিনের মতো পুজোয় ইতি টেনেছে। একটু অপেক্ষার পরেই সেই চেলা এসে নিয়ে গেল ওদের। সেই চেনা ভঙ্গিমায় বসে আছে চণ্ডাল। সামনে গিয়ে বসলো তিনজনেই। চোখ বুজে এক মনে ছিলিমে টান দিয়ে চলেছিল চণ্ডাল। একটু পরে একটা বড় টান দিয়ে ছিলিমটা চেলার হাতে ধরিয়ে দিয়ে চোখ বুজে আমেজটাকে ধরে রাখলো কিছুক্ষণ ভিতরে। তারপরেই সেই শ্মশান কাঁপানো চিৎকার, জয় মা। চোখ খুলল চণ্ডাল। একটা কথাও বলল না, শুধু স্থির চোখে একবার তাকালো তিনজনের দিকে। তারপর আবার চোখ বুজল। মধুময় কথা শুরু করতে যাওয়ার আগেই তাকে হাত তুলে চুপ করে থাকতে ইশারা করল চণ্ডালের চেলা। তিনজনেই চুপচাপ বসে রইল। রাত বেশ গভীর হয়েছে। ঠান্ডা হাওয়ার সাথে পোড়া একটা গন্ধ এসে ঠেকছিল ওদের নাকে। প্রায় মিনিট 10 চোখ বন্ধ করে থাকার পর চোখ খুলল চণ্ডাল। বেশ গম্ভীর দেখাচ্ছিল তাকে। কিছুক্ষণ চুপ করে থেকে আচমকা বলে উঠল চণ্ডাল, কর্মক্ষেত্র এবং বাড়ি দুটো জায়গাতেই সমানভাবে ধেয়ে আসছে বিপদ। কেঁপে উঠল মনোহর, মনোজিৎ ও মধুময়। চণ্ডাল না থেমে বলতে থাকল, বিপদের কিছুটা আঁচ তোরা পেয়েছিস আশা করি। এই 1 বছর ধরে ওরা তককে তককে ছিল। আঁটুনি এতটাই শক্ত ছিল যে ওরা ভিতরে প্রবেশ করতে পারেনি, কিন্তু যেই মাত্র সুযোগ পেয়েছে আঘাত করতে এতটুকু সময় নেয়নি ওরা। কথাগুলো বলে চণ্ডাল থামতেই মধুময় শুরু করল। মালতীর যা যা হয়েছে বা অফিসে যে ঘটনা ঘটেছিল সব পুঙ্খানুপুঙ্খভাবে জানালো চণ্ডালকে। সব শুনে কিছুক্ষণ চিন্তা করল চণ্ডাল। তারপর একসময় মধুময়ের উদ্দেশ্যে বলল, কাল তোর মায়ের মাথা থেকে একটা চুল নিয়ে আসবি। ঠিক রাত 2টোয় বসবো আমি পুজোয়। 2 জায়গারই সমস্যার সমাধান হয়ে যাবে। চণ্ডালের ওপর অবিশ্বাসের কোনো কারণই ছিল না, তাই তিনজনেই আনন্দের সাথে ফিরে এসেছিল বাড়িতে। বাড়িতে পৌঁছেই তিনজনে সোজা পৌঁছেছিল দোতলার অফিস ঘরে। কেয়া, সীমা আর আরতি অপেক্ষাই করছিল ওদের জন্য। বড় টেবিলটা ঘিরে আবার বসলো 6 জনে। মনোহরই জানালো সবকিছু। শুনে কেয়া, সীমা আর আরতি বেশ শান্তি পেল। গতকাল রাত থেকে যে ভারী ইঁটটা চেপেছিল ওদের মনের ওপর তা যেন অনেকটা সরে গেল। তৃতীয় দিন, মঙ্গলবার। পরের দিন সকাল থেকেই আবার মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। সকাল সকালই 3 ভাই অফিসের পথে রওনা দিয়েছিল। মনের মধ্যে চলা উত্তেজনার সামান্য আঁচও মিনতি, অপালা বা ওদের মেয়েদের পেতে দেয়নি কেয়া, সীমা ও আরতি। দুর্বল অসুস্থ মালতী সারাটা দিন শুয়ে বসেই কাটিয়েছিল।
বিছানার পাশেই একটা পাত্র রেখে দিয়েছিল কেয়া, যাতে দুর্বল শরীর নিয়ে মালতীকে বমি পেলে উঠতে না হয়। দুপুর 12টা নাগাদ যথারীতি আবার বমি হলো মালতীর। পাত্রের দিকে তাকিয়ে গা শিরশির করে উঠল সবার। এবার বমির সাথে বেরোনো চুলগুলো লম্বায় ছিল আগের চেয়েও খানিকটা বড়। চুলগুলো দেখে গা শিরশিরানির সাথে একটা কাঁপুনিও অনুভব করেছিল কেয়া, সীমা আর আরতি। কিন্তু ওরা নিজেদেরকে আশ্বস্ত করেছিল যে ব্যাস আজকের রাতটা, তারপর আর কোনো সমস্যা থাকবে না। বিকেলের দিকে সীমা যত্ন করে বেঁধে দিয়েছিল মালতীর চুল, আর সুযোগ মতো একটা চুল নিয়ে দিয়ে দিয়েছিল আরতির হাতে। সন্তর্পণেই চলছিল সব কাজ, মিনতি আর অপালার চোখ বাঁচিয়ে। তবে বমিতে এভাবে চুল বেরোতে দেখে মিনতি আর অপালা দুজনেই তুকতাকের দিকেই ইঙ্গিত করেছিল। এদিকে রাত প্রায় 1টা নাগাদ বেরিয়ে পড়েছিল 3 ভাই। যাওয়ার আগে কাগজে মুড়ে আরতি মধুময়ের হাতে গুঁজে দিয়েছিল মালতীর মাথা থেকে ছিঁড়ে নেওয়া একটা চুল। যখন ওরা গিয়ে পৌঁছল শ্মশানে, তখন দেখে খুব অবাক হলো যে একটা চিতাও জ্বলছে না। এতবার ওরা এসেছে শ্মশানে, কিন্তু এটা একটা বিরল দৃশ্য ছিল। একটু এগোতেই দেখতে পেল চণ্ডালকে। সামনে কিছু কাঠ রাখা আছে হোমের মতো করে, আর তার পাশে মরা মানুষের খুলি। আরও কিছু পুজো সামগ্রীও ছিল। চণ্ডাল বসে আছে চোখ বন্ধ করে। দুটো চেলার একজন বসে আছে ডান পাশে, অন্যজন দাঁড়িয়ে আছে একটু পিছনে। মনোহর মনোজি তার মধুময় পৌঁছতেই যে চেলাটি দাঁড়িয়েছিল সে এসে ওদের চণ্ডালের বাঁদিকে সারিবদ্ধ করে বসিয়ে দিল। বিধি শুরু করার আগে চণ্ডাল মৃত মানুষের খুলি থেকে খানিকটা সুরা পান করল। শ্মশান কেমন যেন নিস্তব্ধ, একটা গা ছমছম করা পরিবেশ। চোখ বোঝা অবস্থায় চণ্ডাল হাত পাতল ওদের সামনে। মনোহর আর মনোজিৎ খানিকটা অবাক হয়েই তাকালো মধুময়ের দিকে। মধুময় আঁচ করতে পেরে পকেট থেকে কাগজে মোড়া চুলটা বার করে দিল চণ্ডালের হাতে। চণ্ডাল সেটাকে একপাশে রেখে দিয়ে ডান হাতে পাশ থেকে গুঁড়ো গুঁড়ো কিছু একটা তুলে নিয়ে জয় মা বলে সামনে রাখা কাঠের ওপর ফেলল। জয় মা। অবাক চোখে দেখল মধুময়রা যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। পাশে রাখা আরো বেশ কিছু রকম সামগ্রী একে একে আগুনে দিতে থাকছিল চণ্ডাল। সঙ্গে চলছিল মন্ত্রোচ্চারণ। কিছুক্ষণ বিভিন্ন বিধি চলার পর চণ্ডাল সামনের আগুনের মধ্যে থেকে অদ্ভুতভাবে বার করে আনলো কিছু একটা জিনিস। তারপর মনোহরের সামনে মেলে ধরল নিজের হাতটা। মন্ত্রোচ্চারণ বন্ধ হয়ে গিয়েছিল। অন্ধকার ছিল বলে মনোহর, মনোজিৎ আর মধুময় ঝুঁকে পড়ল চণ্ডালের হাতের দিকে। একটা ছোট লোহার পেরেকের মতো জিনিস, শুধু ওপরের মাথাটা গোল ছিল না, তার বদলে ছিল একটা ত্রিকোণা তীরের মতো মুখ। চণ্ডাল বলে উঠল, এটাকে অফিসের পশ্চিম দিকের মাটির নিচে পুঁতে দিবি। এটা মাটিতে পোতার সময় একটাও কথা বলবি না, মুখ দিয়ে যেন কোনো রকম আওয়াজ না বের হয়। মনে রাখবি। নে, হাতে নে এটা। মনোহর তাড়াতাড়ি হাত পেতে দিল। চণ্ডাল মনোহরের হাতে ওটাকে দিয়ে আবার শুরু করলো বিধি। আবার মন্ত্রোচ্চারণের সাথে চণ্ডাল দিতে থাকলো কিছু সামগ্রী আগুনের মধ্যে। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। কিছুক্ষণ মন্ত্রোচ্চারণের পর চণ্ডাল একটা থালার মতো পাত্রে চুল সমেত কাগজটাকে রাখলো। তারপর পাত্রটাকে নিয়ে গেল মৃত মানুষের খুলিটার কাছে। বিভিন্ন মন্ত্রোচ্চারণের সাথে ধরল সেটাকে খুলিটার সামনে। তারপর নিয়ে গিয়ে রাখলো যেখানে আগুন জ্বলছিল তার সামনে। পাশ থেকে তুলে নিল সেই গুঁড়ো গুঁড়ো জিনিসটা, যেটা দিয়ে প্রথমে চণ্ডাল জ্বেলেছিল আগুন। মন্ত্রোচ্চারণের গতি ধীরে ধীরে বাড়ছিল।
একসময় হাত থেকে সেই গুঁড়ো গুঁড়ো জিনিসটাকে ছিটিয়ে দিল থালার মতো পাত্রটাতে। চুল সমেত কাগজটাতে ধরে গেল আগুন। মন্ত্রোচ্চারণ বন্ধ করে চোখ বুজে কিছুক্ষণ বসে রইল চণ্ডাল। কয়েক মিনিট ওভাবে বসে থেকে একসময় চোখ খুলল সে। ততক্ষণে সেই পাত্রটাতে আগুন নিভে গিয়েছিল। চণ্ডাল হাত বাড়িয়ে পাত্রটা থেকে ছাইটা সরালো। ছাইটা সরাতেই হাতের সাথে উঠে এলো চুলটা। ধীরে ধীরে চণ্ডালের মুখের চেহারা বদলে যেতে লাগলো। মুখটা রাগে তপতপ করতে লাগলো। যেভাবে উলু দেওয়া হয় ঠিক সেইভাবে একটা আওয়াজ বার করতে লাগলো চণ্ডাল। ডান হাতের বুড়ো আঙুলটা ডান গালের ওপর আর বুড়ো আঙুলের পরের আঙুলটা বাঁ গালের ওপর রেখে এক অদ্ভুত আওয়াজ বার করে চলেছিল চণ্ডাল। মনোহর, মনোজিৎ আর মধুময় ভয়ে যেন জড়সড় হয়ে গেল। চণ্ডালের রাগের কারণটা বোধগম্য হচ্ছিল না ওদের। চণ্ডালের যে চেলাটা তার ডান পাশে বসেছিল সেও একটু পিছিয়ে গিয়ে অন্য চেলাটির সাথে দাঁড়ালো। চণ্ডালের এই রূপ দেখে তারাও খানিকটা শঙ্কিত। কিছুক্ষণ এভাবে চলার পর একসময় থামল চণ্ডাল। খানিকক্ষণ শান্ত থেকে তারপর মনোহরের দিকে তাকিয়ে বলে উঠল, পাত্রে রাখা চুলটা পুড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ওটাতে এতটুকু আঁচও আসেনি। যে কোনো মানুষ যার উপর তন্ত্রবিদ্যার প্রয়োগ হয়নি তার চুল পুড়ে যাবে। অক্ষত থাকতে পারে শুধু তারই চুল যার উপর তন্ত্রবিদ্যার প্রয়োগ হয়েছে। তোর মায়ের মাথা থেকে এর আগেও কেউ চুল ছিঁড়ে নিয়ে গেছে। তন্ত্র সাধনা করে এমন কোনো মানুষের কাজ এটা। ভীষণভাবে জড়িয়ে ফেলেছে তোর মাকে, রক্ষা পাওয়া মুশকিল। মনোহর, মনোজিৎ আর মধুময়ের ভয়েতে ভেতর পর্যন্ত কাঁপছিল। মধুময় আর থাকতে না পেরে বলল, মাকে ভালো করে দিতেই হবে বাবা, কোনো কাজই আপনার কাছে অসাধ্য নয়। যা যা যা, চলে যা এখান থেকে। আমাকে ভাবতে দে। দাঁড়িয়ে আছিস কেন? যা। বুক ভরা আশা নিয়ে এসেছিল, একরাশ চিন্তা নিয়ে ফিরল তিন ভাই। চতুর্থ দিন, বুধবার। কলিং বেল বাজতেই রাগিনী এসে দরজাটা খুলে দিল। ছেলেটা আর মেয়েটা ওর পেছন পেছন ঢুকলো ভিতরে। প্রায় 10 কাঠা জমির ওপর বানানো এই দোতলা বাড়ি। বাড়িটার চারিদিকে বাগান আর তারপর দুমানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের ওপর কাঁটা তার দেওয়া আছে সর্বত্র। হয়তো এতটা নির্জন জায়গায় বাড়িটা বলেই এত সতর্কতা। এই বাড়িটা সম্পর্কে খুব কম লোকই জানে। ওরাও অনেক কাঠখড় পুড়িয়েই জানতে পেরেছে। ওদের দুজনকে সোফায় বসতে বলে রাগিনী চলে গেল ভিতরে। বাড়িটার মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা, কেমন যেন একটা গা ছমছমে ভাব। ঘরের আলোও যেন বড্ড কম। দুজনে চুপচাপ বসে ছিল। প্রায় মিনিট 20 পরে এসে যে ঘরে ঢুকলো তাকে অনেকেই কৃপালিনী মা হিসেবে জানে। অনেকেই আসে তার কাছে নিজের সমস্যা নিয়ে। জনসমক্ষে তার বড় বড় আসর বসে। জীবন নিয়ে, মোহমায়া নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিকে সে বদলে দেয় নিজের যুক্তি তর্ক দিয়ে। অসামান্য তার বাচন ভঙ্গি। কিন্তু এই রূপ ছাড়াও তার আরও একটি রূপও আছে, যেটা মুষ্টিমেয় লোকই জানে। বাইরের লোকের কাছে সে কৃপালিনী মা হলেও আসলে সে এক তন্ত্র সাধিকা। জীবনের একটা বড় সময় সে শক্তিকে আয়ত্তে আনতে কাটিয়ে দিয়েছে। কৃপালিনী সামনে এসে দাঁড়াতেই ওরা উঠে দাঁড়ালো। হাতের ইশারায় ওদের বসতে বলে নিজে ঘরের ঠিক মাঝখানটায় রাখা একটা অদ্ভুত দর্শন চেয়ারে বসল। চেয়ারটার রং মিশমিশে কালো। চেয়ারের পিঠের দিকে জায়গাটা অদ্ভুতভাবে লম্বা হয়ে মাথার ওপর দিয়ে চলে গেছে বেশ কিছুটা।
যেখানে শেষ হয়েছে সেখানে দুদিকে দুটো কাঠের বিকৃত মানুষের মুখ। একসময় নিস্তব্ধতা ভেঙে কৃপালিনী কথা শুরু করলেন। এখন মালতী কেমন আছে? মেয়েটি বলে উঠল, অনেকটা নিস্তেজ হয়ে এসেছে। বেশি দিন টানতে পারবে না। তোদের যা যা বলেছিলাম তাই করছিস তো? ওদের প্রতিটা পদক্ষেপের খবর কিন্তু আমার চাই। আমি যতটা পারছি ওদের ওপর লক্ষ্য রাখছি। যেদিন প্রথম বমির সাথে চুল বেরোলো সেদিন রাতে দোতলার যে ঘরটাতে ওরা অফিসের কাজ করে সে ঘরে বাড়ির সবাই বসেছিল আলোচনায়। আমি জানার বহু চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা এত আস্তে কথা বলছিল যে দরজা বন্ধ থাকায় কিছুই শুনতে পাইনি। মালতী কি করছিল তখন? বমির পর ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু একটা খুব অদ্ভুত জিনিস চোখে পড়ছে গত 2 দিন ধরে। ওরা যেদিন রাতে দোতলার ঘরটাতে আলোচনায় বসেছিল তার পরের দিন রাত 11টা নাগাদ 3 ভাই কোথায় যেন বেরিয়ে যায়। আর গতকাল রাত প্রায় 1টা নাগাদ গাড়ির শব্দে আমার ঘুম ভেঙে যায়। তখনও দেখেছিলাম 3 ভাইকে বেরিয়ে যেতে। ওদের বউকে জিজ্ঞেস করাতে বলেছিল যে অফিসে গোলমাল চলছে, তাই নাকি সেখানে যাচ্ছে। কৃপালিনী ফিরল ছেলেটির দিকে। অফিসের দিকটাকে ভালো করে লক্ষ্য রাখার দায়িত্ব কিন্তু তোর, শুনেছিস তো? সেদিকে যেন কোনো ভুল না হয়। বাড়ির দিকটা যেমন ও ভালো করে সামলাচ্ছে, তেমন অফিসের দিকটা ভালো করে সামলানোর দায়িত্ব তোর। এতক্ষণ চুপচাপ শুধু শুনছিল পলাশ। কৃপালিনীর কথা এবার শুরু করল। আমি খুব ভালো করে লক্ষ্য রেখেছি মা, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি যা যা বলেছিলেন আমি তাই করেছি। যে জলটা আমায় দিয়েছিলেন সেটা একটু একটু করে ছড়িয়ে দিয়েছি অফিসের চারিদিকে। তবে যে দুরাত ওরা 3 ভাই অফিসের নাম করে বেরিয়েছিল সে দুরাতই ওরা অফিসের ধারে পাশেও আসেনি। কৃপালিনীর কপালে চিন্তার রেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ ভেবে আবার শুরু করল। ওরা কিছু একটা করছে, কিছু একটা তো করছেই। যাক, আজ রাতেই পুজোয় বসে জেনে যাব আমি। এই, তোকে যে সুতোটা দিয়েছিলাম সেটা হাতে পড়েছিস? হ্যাঁ মা। মনে রাখবি, এই সুতোটা যেন তোর হাত থেকে না খোলে। সুতোর মধ্যে 3টে কড়ি আছে, একটাও যেন পড়ে না যায়। খুব সাবধান। আর সময় নষ্ট করা যাবে না, কালই বসতে হবে পরের বিধির জন্য। ও বাড়ির থেকে কোনো একজনের জামা কাপড়ের একটা টুকরো নিয়ে আসতে হবে। পারবি নিশ্চয়ই? মেয়েটি দৃঢ়ভাবে বলে উঠল, পারবো মা। তাহলে দেরি করিস না, চলে যা। কাল রাতের মধ্যে নিয়ে আসবি কাপড়ের টুকরোটা। আর হ্যাঁ, কাল রাতের পুজোয় কিন্তু তোদের দুজনকেও বসতে হবে আমার সাথে। পলাশ আর মেয়েটি দুজনেই মাথা নাড়ল। কৃপালিনী কথার রেশ টেনে আবার মেয়েটিকে বলল, কাল রাতে তোকে এখানে পুজোয় বসতে হবে। তার মানে কাল রাতে তুই ও বাড়িতে থাকতে পারবি না। বাড়িতে না থাকতে পারার একটা যথাযথ কারণ ওদের দিয়ে দিবি, যাতে তোর ওপর কোনো রকম সন্দেহ না হয় ওদের। মাথা নেড়ে উঠে পড়ল দুজনে। দোতলা বাড়িটা থেকে বেরিয়ে আর এতটুকু সময় অপচয় না করে দুজন নিজেদের গন্তব্যের দিকে এগোলো। এদিকে ভোরের দিকে মনোহর মনোজিৎ আর মধুময় শ্মশান থেকে সোজা চলে গিয়েছিল অফিসে। অফিসের পশ্চিম দিকের বাউন্ডারি দেওয়ালের কাছে মাটিতে পুঁতে দিয়েছিল সেই চণ্ডালের দেওয়া পেরেকের মতো জিনিসটাকে। চণ্ডালের বলা কথাগুলোকে মাথায় রেখে পেরেকের মতো জিনিসটাকে পোঁতার সময় মনোহর মুখ থেকে একটা আওয়াজও বের হতে দেয়নি। কাজটা সুষ্ঠুভাবে হলেও মালতীর ব্যাপারে চণ্ডালের বলা কথাগুলো অস্থিরতা চরমে পৌঁছে দিয়েছিল ওদের। বাড়িতে ফিরে ওরা সবই জানিয়েছিল কেয়া, সীমা আর আরতিকে। ওরাও খুব অবাক হয়েছিল ভেবে, মালতীর মাথা থেকে চুল নিয়ে গেছে কে এমন হতে পারে। তবে সোনাইয়ের 1 বছরের জন্মদিনের সময় বাড়ি ভর্তি ছিল আত্মীয় স্বজনে।
সেই সময় এই কাজটা যে কারোর পক্ষেই করা সম্ভব ছিল। কিন্তু এখন চণ্ডালের ওখান থেকে যতক্ষণ না কোনো খবর আসছিল ততক্ষণ কিছুই আর করার উপায় ছিল না ওদের। কিন্তু মালতীর শরীর খুব দ্রুত গতিতে ভেঙে যাচ্ছিল, খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। দিনে ঠিক 2 বার বমি হতো মালতীর। অদ্ভুতভাবে 12টা বাজলেই গা গুলিয়ে মালতীর ভেতর থেকে উঠে আসতো সেই চুল সমেত বমি। সব দেখেও শুধু অপেক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না ওদের। রাতের ধকলের পর সেদিন সকালে মনোহর আর মনোজিৎ অফিসে গেলেও মধুময় কিন্তু বাড়িতেই থেকে গিয়েছিল। মালতীর শরীর যেভাবে ভেঙে যাচ্ছিল তাতে 3 ভাইয়ের কেউ না কেউ মালতীর সঙ্গে থাকবে এমন একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল ওদের মধ্যে। সারাটা দিন ওদের কেটে গিয়েছিল মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে, কিন্তু বিকেলের দিকে সেই যন্ত্রণার হার বৃদ্ধি পেয়েছিল কয়েক গুণ। যে ভয়াবহ খবরটা এসেছিল ওদের ফ্যাক্টরি থেকে সেটা ছিল মর্মান্তিক। ওদের ব্যবসাতে লোকসান যা হয়েছিল সেটা খুব একটা বেশি কিছু না হলেও ওদের সুনামে একটা ভালো ধাক্কা লেগেছিল। ফ্যাক্টরিতে দ্বিতীয়বার মাল তৈরি করে যতটা সম্ভব তাড়াতাড়ি সেটা পৌঁছানোর জন্য জোরকদমে কাজ চলছিল সেখানে। দ্বিতীয় দফার মাল তৈরি করে তোলা হয়েছিল ট্রাকে। মাল তোলার আগে বারবার সেগুলোকে পরীক্ষা করেও নেওয়া হয়েছিল। প্রথম মাল বোঝাই করা ট্রাকটি ফ্যাক্টরি চত্বর ছাড়ার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে দারোয়ানকে ধাক্কা মেরে তাকে টেনে হ্যাঁচড়াতে নিয়ে গিয়ে গেটের সামনে উল্টে গিয়েছিল। ড্রাইভার ছেলেটার দেহটা স্টিয়ারিং আর সিটের মাঝে চেপটে গেলেও খালাসির দেহটা সামনের কাঁচ ভেদ করে বেরিয়ে এসে ট্রাকের সামনে ঝুলে গিয়েছিল। দারোয়ান, ট্রাকের ড্রাইভার আর খালাসির অকুস্থলেই মৃত্যু হয়। ফ্যাক্টরির গেটের সামনে এই ভয়াবহ দৃশ্যটা দেখে প্রতিটা মানুষই যেন বোবা হয়ে গিয়েছিল। খবর পেয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি অফিসের পথে বেরিয়ে পড়েছিল মধুময়। একটার পর একটা ভয়াবহ ঘটনা ঘটে চলেছিল ওদের সাথে। কি করে এর থেকে নিষ্কৃতি পাবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা। এই প্রথমবার চণ্ডালের মধ্যে দেখা দিয়েছিল এক অসহায়তা। ফ্যাক্টরি চত্বরে ঘটে যাওয়া দুর্ঘটনা বাড়ির সবার মধ্যে একটা ভয় মিশ্রিত হতাশা এনে দিয়েছিল, কিন্তু এই হতাশার মাঝেও একটা ছোট্ট আশার আলো দেখেছিল ওরা। ফ্যাক্টরিতে ঘটে যাওয়া দুর্ঘটনাটার সব দায় দায়িত্ব সামলে বেশ রাত করে যখন মনোহর, মনোজিৎ আর মধুময় বাড়ি ফিরেছিল তখন গলির মুখে চণ্ডালের চেলাকে দেখে থমকে ছিল 3 জনেই। চটপট গাড়ি থেকে নেমে গিয়েছিল ওরা। পরশু শুক্রবার রাত 12টা নাগাদ আসতে বলেছে। যথারীতি কম কথায় চণ্ডালের বার্তা পৌঁছে দিয়ে চলে গিয়েছিল সে। ক্লান্ত, বিষণ্ণ, ভীত মনগুলোতে চণ্ডালের বার্তা খানিক আশা জাগিয়েছিল। শুধু মনের মধ্যে কচকচ করছিল একটাই জিনিস, যে আরও 2 দিন করতে হবে অপেক্ষা। বাড়ি পৌঁছে মনোহর, মনোজিৎ আর মধুময় দেখেছিল যে মালতী ছাড়া সবাই জেগে আছে। মনোহর সব কথা বললেও মালতী আর অপালা থাকায় চণ্ডালের চেলার দেওয়া বার্তাটা মনের মধ্যেই চেপে রেখে দিয়েছিল। ভয়াবহ আবহাওয়ার মধ্যে দিয়ে আরও একটা দিন শেষ হল। 5ম দিন, বৃহস্পতিবার। গত দিনগুলোর হতাশাকে সরিয়ে রেখে সকাল থেকে সবাই আবার বুক বাঁধছিল আশায়। চণ্ডাল যখন চেলাকে দিয়ে ডেকে পাঠিয়েছে তখন আগামীকাল সুরাহা একটা হবেই হবে। একটু বেলা বাড়তেই পৃথা, তিস্তা আর তুয়া 3 জনেই বেরিয়ে গেল। রাতে কেউই আর ফিরবে না, কারণ পৃথা তার 2 বন্ধুর সাথে এক রাতের জন্য মন্দারমণি বেড়াতে যাচ্ছিল। যদিও বেলার দিকে যাওয়ার আগে বারে বারে আফসোস করছিল যে মালতীর এই অবস্থায় সে বেড়াতে যাচ্ছে। তিস্তার বন্ধুর বিয়ে, সেখানে সব বন্ধুরা মিলে বাসর জাগবে। খানিকটা অস্বস্তি নিয়ে সেও বেরিয়ে গিয়েছিল পৃথা বেরোনোর কিছুক্ষণ পরেই। আর তুয়াকে নাকি সে রাতে প্রজেক্টের বিশেষ কাজ শেষ করতে বন্ধুর বাড়িতেই থাকতে হবে, না হলে কলেজে প্রজেক্ট জমা দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তাই কলেজ যাওয়ার আগেই সে টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিল। সকাল 11টা, 11:30 নাগাদ
তিনজনে বেরিয়ে যেতেই বাড়িটা খানিকটা ফাঁকা হয়ে গিয়েছিল। এদিকে রাতে ঠিক সময় মতো পৌঁছেছিল পলাশ আর ওই মেয়েটা কৃপালিনীর বাড়ি। ঘড়িতে তখন প্রায় 9টা। কলিং বেল বাজার কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল রাগিনী। একদম অন্যরকম সাজে সেজেছিল রাগিনী। তার পরনে ছিল কালো কুচকুচে শাড়ি, গলায় কালো পুঁতির মালা, খোলা এক ঠাল চুল, চোখে লাগানো ছিল গাঢ় করে কাজল। কোনো কথা না বলে রাগিনীর পেছন পেছন এগিয়ে গেল পলাশ আর মেয়েটা। বসার ঘর পেরোতেই একটা এমন ঘরে এসে দাঁড়ালো ওরা, যে ঘরে চারদিকে 4টে দরজা, প্রতিটা দরজাই বন্ধ। মাদিকের প্রথম দরজাটা খুলে ঢুকলো রাগিনী। পলাশ আর মেয়েটাও কোনো কথা না বলে ঢুকলো ওই ঘরে। মাঝারি আকারের ঘরটায় শুধু দেওয়াল জুড়ে ছবি। ঘরের মেঝেতে একটা লাল কার্পেট ছাড়া আর কোনো আসবাবপত্রই ছিল না। দেয়ালে যাদের ছবি টাঙানো ছিল তাদের কাউকেই চেনে না পলাশ। ধ্যানরত বিভিন্ন স্ত্রী আর পুরুষের ছবি। রাগিনী একটু এগিয়ে গিয়ে ঘরের এক কোণে ছাদ থেকে ঝোলানো একটা দড়ি ধরে টানল। অবাক হয়ে দেখল ওরা যে রাগিনী দড়িটা ধরে টানতেই মেঝে থেকে কার্পেটের অর্ধেকটা গুটিয়ে গেল। দেখা দিল একটা একটু বড় আকারের চৌকো গর্ত। রাগিনী ওদের দিকে ইশারা করে এগিয়ে গেল গর্তটার দিকে। গর্তের কাছে যেতেই চোখে পড়ল সিঁড়ি। রাগিনী সিঁড়িটা দিয়ে নিচে নামতে শুরু করল। মেয়েটা আর পলাশও রাগিনীর দেখা দেখি এগিয়ে গেল সিঁড়িটার দিকে। একটু নামতেই চোখে পড়ল নিচের ঘরটা। বাড়ির বাইরে থেকে দেখে কেউ কোনোদিন বলতেও পারবে না যে এই বাড়িটার নিচে এত বড় একটা পাতাল ঘর আছে। বড় ঘরটার ঠিক মাঝখানটায় একটা বড় গোল বানানো হয়েছে মোমবাতি দিয়ে। গোলের ঠিক মাঝ বিন্দু থেকে 2টো সারি আরও বানানো হয়েছিল মোমবাতি দিয়ে, যেন গোলটাকে 4 সমান ভাগে ভাগ করা হয়েছে। মোমবাতির আলো ছাড়া ঘরে আর কোনো অন্য আলো ছিল না। গোলের বাইরে বসেছিল কৃপালিনী। বিভিন্ন পুজোর সামগ্রী সাজানো ছিল ওর সামনে। আজ কৃপালিনীকে দেখে ওরা দুজনেই চমকে উঠেছিল। এমনি দিনে জনসমক্ষে যাওয়ার সময় কৃপালিনী পরে গেরুয়া শাড়ি, কপালে লাগায় চন্দনের টিপ, একটা এলো খোঁপায় যখন গিয়ে দাঁড়ায় মানুষের সামনে তখন ভক্তরা ভক্তিতে আপনা আপনিই মাথা নত করে। কিন্তু আজ কৃপালিনীর স্বাদ ছিল একদম অন্যরকম। টকটকে লাল শাড়ি, বেশ বড় আকারের একটা লাল টিপ কপালে, খোলা চুল, গলায় বিভিন্ন মাপের 3টে কালো পুঁতির মালা। মোমবাতির আলোয় পরিবেশটা বড়ই ভয়ঙ্কর লাগছিল। কৃপালিনী বসতে ইশারা করলো ওদের। কৃপালিনীর ডান দিকে একটু দূরত্ব রেখে বসল পলাশ, আর পলাশের গা ঘেঁষে বসল মেয়েটা। কৃপালিনীর বাঁ দিকে বসেছে রাগিনী। পলাশ লক্ষ্য করল একটু দূরে একটা ছেলে থালাতে পুজোর কিছু জিনিস সাজাচ্ছিল। পরনে একটা কালো ধুতি ছাড়া আর কিছুই ছিল না। কালো ধুতিটাকে লুঙ্গির মতো করে পরেছিল সে। ওর গলাতেও কালো পুঁতির মালা। একসময় পুজো শুরু করেছিল কৃপালিনী। এতক্ষণে পলাশ লক্ষ্য করল যে কোলের 4টে ভাগের মধ্যে একটাতে রাখা আছে একটা ছোট দেখে থালা। থালার ঠিক মাঝখানটায় একটা পাতলা রডের মতো কিছু উঁচু হয়ে আছে। ওই রডটাতে জড়ানো আছে একটা চুল। পলাশ বুঝতে পারল যে সম্ভবত এটা সেই চুলটা যেটা মালতীর মাথা থেকে আনা হয়েছিল। হঠাৎ কৃপালিনী হাতে কিছু একটা দ্রব্য নিয়ে ছুঁড়ে দিল সেই থালাটাকে লক্ষ্য করে। কৃপালিনীর সামনে একটা ছোট্ট বেদিতে আগুন জ্বালানো হয়েছিল, তাতেও ক্রমাগত আহুতি দেওয়া হচ্ছিল। রাগিনী মাঝে মধ্যেই বেদির মাঝখানে জ্বালানো আগুনে হাতায় করে ঘি ঢালছিল। কিছুক্ষণ ধরে বিভিন্ন বিধি চলার পর
একসময় কৃপালিনী থেমে গেল, ফেলল মেয়েটির দিকে। কাপড়ের টুকরোটা এনেছিস নিশ্চয়ই? হ্যাঁ মা। একটা একফালি কাপড়ের টুকরো এগিয়ে দিল মেয়েটা কৃপালিনীর দিকে। ডান হাতে ওটাকে নিয়ে বাঁ হাতে নিজের পাশ থেকে একটা কাপড়ের পুতুল বের করল কৃপালিনী। এতক্ষণ ওটার দিকে ওদের দুজনের কারোরই নজর যায়নি। কার এই কাপড়ের টুকরোটা? কৃপালিনীর প্রশ্নের জবাবে মেয়েটি বলল, কাপড়ের টুকরোটা মধুময় স্ত্রী আরতির। কৃপালিনী আবার শুরু করল বিধি। কাপড়ের তৈরি পুতুলটাকে বেদির পাশেই শুইয়ে রেখে দিল। কিছুক্ষণ বিভিন্ন বিধি চলার পর কৃপালিনী কাগজের পুতুলটাকে তুলে নিয়ে তাতে আরতির কাপড়ের টুকরোটাকে ভালোভাবে লেপটে দিল। তারপর একটা থালায় রাখা আলপিন একটা একটা করে তুলে নিয়ে কাপড়ের টুকরোটার ওপর দিয়ে পুতুলটার গায়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুতুলটার ওপর ভরে গেল আলপিন। বিভৎস লাগছিল দেখতে ওই পুতুলটা। এরপর পুতুলটাকে একটা থালার ওপর রেখে ওর ওপর একটা পাত্র থেকে লাল রঙের কিছু একটা জলীয় পদার্থ ঢেলে দিল কৃপালিনী। মেয়েটি আঁকড়ে ধরল পলাশের হাত। পুতুলটাকে দেখে গা শিরশির করে উঠল পলাশেরও, যেন গায়ে রক্ত মেখে পড়ে আছে পুতুলটা, গা ভর্তি আলপিন গাঁথা। কিছুক্ষণের মধ্যেই পুজো শেষ করে উঠে পড়ল কৃপালিনী। কালো রঙের লুঙ্গি পরা ছেলেটা ছাড়া বাকি চারজন, মানে কৃপালিনী, রাগিনী, পলাশ আর মেয়েটা উঠে এলো পাতাল ঘর থেকে। বসার ঘরে সেই অদ্ভুত দর্শন চেয়ারটাতে বসল কৃপালিনী। ওর ইশারায় সামনে সোফায় গিয়ে বসল পলাশ আর মেয়েটা। রাগিনী এসে দাঁড়ালো কৃপালিনীর পাশে। কৃপালিনী ফিরল মেয়েটির দিকে। এখন থেকে আরতির দিকে তীক্ষ্ণ নজর রাখবি। 24 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে ওর ওপর প্রভাব। কৃপালিনীর কথা শেষ হতেই পলাশ বলে উঠল, গতকাল ওদের ফ্যাক্টরিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মাল বোঝাই ট্রাকটা গেটের দারোয়ানকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দারোয়ান, ট্রাকের ড্রাইভার আর খালাসি 3 জনেই মারা গেছে। কিন্তু এতে ওই কর্মকারদের সামান্য হয়রানি ছাড়া আর কিছুই হবে না। তার সঙ্গে বড়জোর কিছুটা আর্থিক লোকসান। ওদের বড় ধরনের ক্ষতি চাই আমি মা, বড় ধরনের ক্ষতি। পলাশের কথায় কৃপালিনী বেশ গম্ভীর হয়ে গেল। কৃপালিনীকে গম্ভীর হয়ে যেতে দেখে পলাশ খানিকটা অস্বস্তিতে পড়ল, কিন্তু মিনিট খানেকের মধ্যেই সব অস্বস্তি কাটিয়ে আবার বলে উঠল, না মানে যদি এই অ্যাক্সিডেন্টে ওরা 3 ভাই কোনো রকম শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতো তাহলে বোধহয় বেশি ভালো হতো। আসলে ওরা ব্যাস, কাজ আমি নিজের নিয়মে করি। যা চেয়েছিস তাই পাবি। কি করে পাবি সেটা আমাকে দেখতে দে। কিন্তু এই কাজের বদলে আমি যেটা চেয়েছি সেটা মনে আছে আশা করি। কৃপালিনীর কথা শুনে পলাশের মধ্যে কোনো ভাবান্তর না হলেও নিমেষে মেয়েটার মুখটা শুকিয়ে গিয়েছিল। কারণ সে কর্মকার বাড়ির চরম ক্ষতি চাইলেও একটা বাচ্চা মেয়েকে এভাবে কৃপালিনীর হাতে তুলে দিতে চায় না। তন্ত্র সাধনায় আরও শক্তি অর্জন করতে চায় কৃপালিনী। তার জন্য তার দরকার একটা 12 বছরের কম বয়সের মেয়ে। কিন্তু মেয়েটা 5 বছরের বা তার চেয়ে কম হলে চলবে না। এরকম একটা মেয়ের খোঁজ চালাচ্ছিল কৃপালিনী। কিন্তু ব্যাপারটা যে খুব একটা সরল নয় সেটা ভালোই বুঝতে পেরেছিল। সেই সময় পলাশ পৌঁছেছিল কৃপালিনীর সাহায্য প্রার্থী হিসেবে। পলাশের কাছ থেকে জানতে পেরেছিল কৃপালিনী যে সে কর্মকার বাড়িকে ধূলিসাৎ করতে চায়। আর তখনই পলাশের মুখে শুনেছিল বাড়ির প্রতিটা সদস্যের সাথে মলির কথাও। আর দেরি করেনি কৃপালিনী। তৎক্ষণাৎ পলাশকে চুক্তিতে বেঁধে ফেলেছিল। পলাশের ইচ্ছেকে পূর্ণ করবে সে, কিন্তু তার বিনিময়ে তাকে এনে দিতে হবে মলিকে। এক কথায় রাজি হয়ে গিয়েছিল পলাশ, কিন্তু এই চুক্তিটাকে কখনোই মেনে নিতে পারেনি মেয়েটা।
কিন্তু এছাড়া কৃপালিনীকে রাজি করানো সম্ভব ছিল না। মন থেকে না চাইলেও মানতে হয়েছিল মেয়েটাকেও। কৃপালিনী কথার রেশ টেনে আবার বলল, অনেক রাত হয়েছে, চলে যা, চলে যা, এখন চলে যা। শুক্রবার আর শনিবার এই 2 দিন দেখব, তারপর রবিবার রাতে আবার বসবো 3য় দফার পুজোয়। আর হ্যাঁ, রবিবার রাতেও তোরা আসবি, তোদেরও বসতে হবে পুজোয়। আর শোন একটা কথা, রবিবার আসবি যখন, তখন ওদের কারো ব্যবহারে লাগে এমন কোনো জিনিস নিয়ে আসবি। মালতী বা আরতি ছাড়া অন্য যে কোনো সদস্যর কাজে লাগে এমন কোনো জিনিস। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে এলো ওরা দুজন। মেয়েটা পলাশের বাড়িতেই কাটাবে রাতটা, আগে থেকে সেটাই ঠিক করা ছিল। সেই মতো পলাশের বাড়ির দিকেই এগিয়ে গেল দুজনে। 6ষ্ঠ দিন, শুক্রবার। বেলার দিকে পৃথা, তিস্তা আর তুয়া ফিরে এলো কর্মকার বাড়িতে। সারাটা দিন কাটল যেমন তেমন। এদিকে মালতীর কাছে থেকে গিয়েছিল মনোজিৎ। মনোহর আর মধুময় সামাল দিচ্ছিল অফিসের দিকটা। বুধবার রাতে চণ্ডালের চেলা খবর দিয়ে যাওয়ার পর থেকে সবার মনের মধ্যেই ধিকি ধিকি করে জ্বলছিল আশার আলো। আজ রাতে 3 ভাইয়ের যাওয়ার কথা চণ্ডালের কাছে। দুপুরবেলায় যথারীতি বমি হয়েছিল মালতীর। এই 6 দিনে মালতীর শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কঙ্কালসার চেহারায় যেন সারাটা দিন ধুঁকছিল সে। ডক্টর পরিতোষ প্রতিদিন এসে দেখে যাচ্ছিল। পাড়ার এই ডাক্তারটার প্রতি মালতীর অগাধ বিশ্বাস। অন্য কোনো ডাক্তারের কাছে সে মরে গেলেও যাবে না। মনোহর, মনোজিৎ আর মধুময় মালতীকে হাজার বুঝিয়েও কোনো হাসপাতালে নিয়ে যেতে পারেনি। কিন্তু সন্ধ্যের মুখে ঘটল এক ভয়াবহ ঘটনা। চিকিৎসা শাস্ত্রে এর কোনো ব্যাখ্যা আছে কিনা কেউ জানে না। সেদিন সন্ধ্যের চাটা মালতীর ঘরে বসেই খাচ্ছিল সবাই। কেয়া, সীমা, আরতি আর মনোজিৎ ছাড়াও মিনতি, অপালা, পৃথা, তিস্তা আর তুয়া। না থাকার মধ্যে ছিল শুধু মনোহর আর মধুময়। মালতীকে একটু একটু করে চা খাইয়ে দিচ্ছিল সীমা। ওদিকে চা শেষ করে কাপটা টেবিলে রাখতে উঠে হঠাৎই আরতির বাঁ পাটা বেঁকে গিয়ে জড়িয়ে ধরল ডান পায়ে। অস্বাভাবিক এই দৃশ্য চোখের সামনে দেখে বাহ্যজ্ঞান লুপ্ত হতে বসেছিল সকলের। মুখ থুবড়ে পড়ল আরতি। সীমা, কেয়া আর মনোজিৎ নিজেকে এক প্রকার জোর করে টেনে তুলল। তারপর তড়িৎ গতিতে এগোলো আরতির দিকে। হঠাৎ আরতির বাঁ হাত ধীরে ধীরে পিছনের দিকে বাঁকতে শুরু করল। দাঁড়িয়ে পড়ল কেয়া, সীমা আর মনোজিৎ। বাঁ পাটা বেঁকে জড়িয়ে ধরেছে ডান পাটাকে, আর বাঁ হাতটা বেঁকে পেছনের দিকে ঘুরে গেছে। নাক দিয়ে অঝরে ঝরে যাচ্ছে রক্ত। আস্তে আস্তে আরতির চোখ দুটো উপরের দিকে উঠে গেল। মুখ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত গোয়ানির শব্দ। প্রত্যেকের ভয়ে যেন চোখ ঠিকরে বেরিয়ে আসছিল। শুধু একজনের ঠোঁটে সবার অগোচরে ফুটে উঠেছিল হাসি। কেয়ার ওপর সোনাই, মালতী, মলি, তুলি আর কলির ভার দিয়ে মনোহর, মনোজিৎ, মধুময় আর সীমা আরতিকে নিয়ে দৌড়েছিল হাসপাতালে। আরতির অবস্থা দেখে ডাক্তাররাও খানিকক্ষণ থতমত খেয়ে দাঁড়িয়েছিল। হাজার চেষ্টা করেও আরতির বাঁ পাটাকে ডান পায়ের ওপর থেকে সরানো যায়নি। বাঁ পাটা যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল ডান পাটাকে। তৎক্ষণাৎ বসেছিল ডাক্তাররা আলোচনায়। এটা যে তাদের কাছেও ছিল এক বিস্ময়। আরতির জ্ঞান মাঝে মধ্যে ফিরছিল, তবে কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। দেখতে দেখতে রাত প্রায় 11টা বেজে গেল। মনোহর, মনোজিৎ আর মধুময় খুব ভালো করেই বুঝতে পারছিল যে মালতী বা আরতির অসুস্থতার মধ্যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে। শারীরিক অসুস্থতা বলতে যা বোঝায়
এটা ঠিক তা নয়। তাই রাত 11টা নাগাদ মনোজি তার সীমার ওপর আরতির ভার দিয়ে মনোহর আর মধুময় রওনা দিল শ্মশানের উদ্দেশ্যে। মনোজি তার সীমা রয়ে গেল হাসপাতালে। কঠিন এক পরীক্ষার মধ্যে দিয়ে এগোচ্ছিল সবাই। একদিকে ছোট ছোট 4টে বাচ্চা আর অসুস্থ মালতীকে শক্ত হাতে সামলাচ্ছিল কেয়া, আর একদিকে মনোজি তার সীমা রাত জেগে বসেছিল হাসপাতালের করিডোরে। মনোহর আর মধুময় অনেক রাতের ক্লান্তি আর মানসিক উদ্বেগকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছিল শ্মশানের উদ্দেশ্যে। মনোহর আর মধুময় শ্মশানে পৌঁছে দেখতে পেল যে বেশ কিছু মানুষের ভিড় রয়েছে ওখানে। দুদিকে দুটো চিতা জ্বালানো হয়েছে। চারিদিকে চোখ ঘুরিয়েও ওরা চণ্ডালকে দেখতে পেল না। খানিকটা এগোতেই ওরা দেখতে পেল চণ্ডালের এক চেলাকে। তার পেছনে গিয়ে শ্মশানের পাশে নদীর কাছটাতে ওরা দেখতে পেল চণ্ডালকে। নদীর পাশে একটা নিভে যাওয়া চিতার মধ্যে ছোট্ট একটা লাঠি দিয়ে কি যেন খুঁজছিল সে। চণ্ডালকে দেখে অবাক হয়ে গেল মনোহর আর মধুময়। অনেক আশা নিয়ে এসেছিল ওরা, কিন্তু কোথায় পুজোর সরঞ্জাম? তাহলে কি চণ্ডাল এবার ওদের বিপদ থেকে নিষ্কৃতি দিতে পারবে না? তাহলে কি এক এক করে সবাই শেষ হয়ে যাবে ওরা? মনোহর আর মধুময়ের মাথার ভেতর পা খেতে থাকলো শত শত প্রশ্ন। চেলাটা ওদের চণ্ডালের কাছে পৌঁছে দিয়ে চলে গেল। একরা হতাশা নিয়ে ওরা এগোলো চণ্ডালের দিকে। এক মনে চিতার ভস্যে কি যেন খুঁজে চলেছিল সে। একটু অপেক্ষা করে মধুময় ডাকল, বাবা, আমরা এসে গেছি। ওদের দিকে ফিরল চণ্ডাল। স্পষ্ট করে তাকালো ওদের দিকে। চণ্ডালের মুখ যেন রাগে থমথম করছে। চমকে গেল মনোহর আর মধুময়। বেশ কিছুক্ষণের চেষ্টায় খানিকটা সাহস জুটিয়ে মধুময় জিজ্ঞেস করল, আজ পুজো হবে না বাবা? না। 1 মিনিটও সময় নষ্ট না করে দৃঢ় কণ্ঠে বলল চণ্ডাল। মনোহর আর মধুময়কে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে চণ্ডাল কথার রেশ টেনে আবার বলল, যেসব আগাছা তোর বাড়িতে আছে আগে তাদের দূর কর, তারপর পুজো হবে। চণ্ডালের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না ওরা দুজন। কিছুক্ষণ থতমত খেয়ে দাঁড়িয়ে থেকে মনোহর জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন বাবা? মানে যদি একটু বুঝিয়ে বলতেন আর কি। আত্মীয় কে কে আছে বাড়িতে? এবার যেন খানিকটা বোধগম্য হলো ওদের। মনোহর ছটপট বলল, মাসি, তার 1 মেয়ে, পিসি আর তার 2 মেয়ে। বাড়ির লোক ছাড়া মোট 5 জন আত্মীয় আছে বাড়িতে। তাদের বাড়ি থেকে দূর করে দে। কথাটা বলে চণ্ডাল পিছনে ফিরে সেই ছোট লাঠিটা দিয়ে ভস্যে আবার কি যেন খুঁজতে লাগলো। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মধুময় বলে উঠল, কিভাবে বলবো ওদের বেরিয়ে যেতে? মানে যদি জানতে পারতাম যে ওদের মধ্যে কেউ কিছু করেছে তাহলে কোনো অসুবিধাই ছিল না, এক্ষুনি বের করে দিতাম। কিন্তু মধুময়ের কথার মাঝেই ওকে হাত তুলে দাঁড় করিয়ে দিল চণ্ডাল। তারপর বেশ রাগতভাবে বলল, তাহলে চোখের সামনে সবার মৃত্যু দেখার জন্য তৈরি হয়ে নে। কেঁপে উঠল মনোহর আর মধুময়। মনোহর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বলল, কাল সকালেই ওদের চলে যেতে বলবো বাবা, তারপর আপনি পুজো করবেন তো? চণ্ডালকে যেন খানিক শান্ত দেখালো। কিছুক্ষণ চুপ করে থেকে মনোহর আর মধুময়ের দিকে তাকিয়ে শুরু করল চণ্ডাল, ওদের মধ্যে কারোর কাছে এমন একটা জিনিস আছে যেটা তোদের বাড়িতে থাকাকালীন কোনো রকম পুজো করেই কোনো লাভ হবে না। কাল শনিবার, যেমন করি হোক ওদের বিদায় করে বাড়িকে শুদ্ধ করে আসবি। যদি না পারিস তাহলে আরো অনেক ভয়ঙ্কর কিছুর জন্য তৈরি থাকবি। মনোহর আর মধুময়ের গলা শুকিয়ে এলো। ওদের যেন শ্বাস নিতেও কেমন কষ্ট হচ্ছিল। অনেক কষ্টে শুকনো জিভটাকে একটু সচল করে নিয়ে মনোহর জিজ্ঞেস করল, বাড়িটাকে কিভাবে শুদ্ধ করব যদি একটু বলতেন বাবা।
আচমকা চণ্ডাল চিতের ওপর ঝুঁকে পড়ে ওখান থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে মিনিটখানেক বিড়বিড় করে কিছু একটা মন্ত্র জাতীয় বলে হাতটা এগিয়ে দিল মনোহরের দিকে। নে নে এটা। থতমত খেয়ে দুপা পিছিয়ে এলো মনোহর। ওটা তো চিতার ভস্য। মনোহরের কথা শেষ হতেই চোখ দুটো জ্বলে উঠল চণ্ডালের। অবস্থা বুঝে ঝটপট পকেট থেকে রুমাল বার করে চণ্ডালের সামনে পেতে ধরল মধুময়। কিছু না বলে রুমালের ওপর ছাইটাকে দিয়ে দিল চণ্ডাল। মধুময় রুমালটাকে ভালো করে মুড়ে নিল। রুমালটাকে মুড়তে মুড়তে মধুময়ের কানে এলো চণ্ডালের গলা। আপদগুলোকে বিদায় করার পর বাড়ির মূল দ্বারের বাঁ দিক থেকে এই ছাইটাকে ছড়াতে ছড়াতে পুরো বাড়ির চারধার ঘুরে এসে মূল দ্বারের ডান দিকে এসে থামবি। কাজটা করে কাল রাতে এখানে আসবি। আর যদি না করতে পারিস তাহলে আর আসবি না। কাল আমরা আসবো বাবা, যেমন করি হোক কাল আমাদের পুজোয় বসতেই হবে। মনোহরের কথা শেষ হতেই মধুময় আরতির সাথে ঘটে যাওয়া ঘটনাটাকে সবিস্তারে শোনালো চণ্ডালকে। ফ্যাক্টরিতে ঘটে যাওয়া দুর্ঘটনাটাও বাদ গেল না। মধুময়ের কথাগুলো শুনতে শুনতে চণ্ডাল গিয়ে বসল সেই জায়গাটায় যেখানে সে সচরাচর বসে। অন্য আরেকজন চেলা এসে ছিলিমটা ধরিয়ে দিয়ে গেল চণ্ডালের হাতে। কথা শেষ করে মধুময় চেয়ে রইল চণ্ডালের দিকে, কিন্তু চণ্ডাল ততক্ষণে ছিলিমটাতে একখানা সুখ টান দিয়েছে। যথারীতি গলগল করে এক রাস ধোঁয়া বার করে বসে রইল বুঁদ হয়ে। কিছুক্ষণ পর চোখ বুজে চেঁচালো, জয় মা। তারপর চোখ না খুলেই বলল, যা চলে যা, কাল পুজোর পর সব ঠিক হয়ে যাবে। উঠে পড়ল ওরা দুজন। আজ অন্যদিনের মতো বেশি দেরি হয়নি তাদের। যখন ওরা বাড়ি পৌঁছল তখন রাত 1:30। ইতিমধ্যে মনোজিতের সাথে ফোনে কথা বলে ওরা জানতে পেরেছে আরতির অবস্থার কোনো রকম কোনো উন্নতি হয়নি। বাড়ি পৌঁছে মনোহরের হাতে রুমালে মোড়া ছাইটা দিয়ে মধুময় বেরিয়ে পড়ল হাসপাতালের পথে। সকালবেলা মনোহর হাজার একটা অস্বস্তি নিয়ে বেশ কয়েকবার ইতস্তত করে শেষমেশ মিনতি আর অপালাকে বলেই ফেলল চলে যাওয়ার কথা। বাড়িতে যেন বিস্ফোরণ ঘটল, কিন্তু কিছুই করার ছিল না মনোহরের। এমন একটা পরিস্থিতি কেই বা চায়? অসুস্থ হলেও মালতী জিনিসটাকে অনুধাবন করে চুপচাপই বসে রইল। মিনতি রাগে গুম হয়ে গেছিল। এক সময় জামা কাপড় গুছিয়ে পৃথাকে নিয়ে বেরিয়ে পড়ল সে, কিন্তু অপালা এক নাগারে চেঁচিয়ে যাচ্ছিল। চেঁচামেচি করতে করতেই এক সময় জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেল অপালা 2 মেয়েকে নিয়ে। ঘাম দিয়ে জ্বর ছাড়ল মনোহরের। নিজের কাজটাকে সে মন থেকে মানতে না পারলেও বাড়ির প্রতিটা মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে বিপদের মুখ থেকে ফিরিয়ে আনতে এটা তাকে করতে হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মনোজিৎ আর সীমা ফিরে এলো হাসপাতাল থেকে। ওদিকে আরতির অবস্থার কোনো রকম উন্নতি হয়নি, একই রকমভাবে পড়ে আছে সে। ডাক্তাররাও তার কেবিনে কাউকে ঢুকতে দিচ্ছিল না। এমন অদ্ভুত কেসকে নিয়ে চলছিল তাদের মধ্যে নানান রকম পরীক্ষা নিরীক্ষা। মিনতি আর অপালার বেরিয়ে যাওয়ার পর মনোহর শুরু করল চণ্ডালের বলে দেওয়া বিধি। বাড়ির মূল দ্বারের বাঁ দিক দিয়ে ছাই ছড়াতে ছড়াতে পুরো বাড়িটাকে প্রদক্ষিণ করে মূল দ্বারের দক্ষিণ দিকে এসে বিধিটাকে সম্পূর্ণ করল মনোহর। এবার অপেক্ষা রাতের। হন্তদন্ত হয়ে দুপুরের দিকে পলাশের সাথে মেয়েটা ঢুকল কৃপালিনীর বাড়ির কম্পাউন্ডে। পরপর কয়েকবার টিপে ফেলল বাড়ির কলিং বেলটা। খানিকক্ষণ অপেক্ষার পর রাগিনী এসে খুলে দিল দরজা। এখানে আসার আগেই কৃপালিনীর সঙ্গে ফোনে কথা হয়েছিল পলাশের। পরিস্থিতির গম্ভীরতা বুঝতে পেরে পলাশদের তৎক্ষণাৎ এই বাড়িতে আসতে বলে কৃপালিনী। কৃপালিনীর এই বাড়িটার কথা খুব কম লোকই জানে। ওদের বসার ঘরে বসতে বলে রাগিনী ঢুকে গেল ভিতরে।
কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছল কৃপালিনী। সোজা গিয়ে দাঁড়ালো মেয়েটার সামনে। কৃপালিনীকে সামনে পেয়েই মেয়েটা গড়গড় করে বলে গেল গতকাল বিকেল থেকে ও বাড়িতে যা যা হয়েছে। আরতির অসুস্থতা থেকে শুরু করে আজ সকালে বাড়ি থেকে ওদের বের করে দেওয়া অবধি। মেয়েটার কথা শেষ হতেই কৃপালিনী বলে উঠল, তোর হাতের সুতোটা কোথায়? হ্যাঁ, আপনি তো বলে দিয়েছিলেন মা যে কখনো যদি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয় তখন যেন সুতোটা ওখানেই কারোর ঘরে লুকিয়ে রেখে আসি। আমি তাই করেছি মা। মেয়েটার কথায় কৃপালিনীকে যেন খানিকটা আশ্বস্ত দেখালো। ধীরে সুস্থে এগোলো কৃপালিনী চেয়ারটার দিকে। বসতে বসতে ফের প্রশ্ন করল, সুতোর সাথে যে 3টে কড়ি লাগানো ছিল সেগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ মা। যাক, তাহলে চিন্তার কিছু নেই। তবে ওদের কিভাবে যে সন্দেহটা হলো সেটাই খুব আশ্চর্যের। যাগে, আসল কথাটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। ওদের কারো ব্যবহারে লাগে এমন কোনো জিনিস নিয়ে এসেছিস? মেয়েটির মনে পড়ে যাওয়াতে চটপট নিজের পার্স থেকে বের করে আনলো একখানা চিরুনি। তারপর কৃপালিনীর উদ্দেশ্যে বলল, হট করে এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে সেটা ভাবিনি, তাই আজ সকালে বেরোনোর আগে হাতের কাছে যা পেয়েছি তাই তুলে নিয়েছি। এটা আমি বড়দা মানে মনোহরদাকে ব্যবহার করতে দেখেছি। ঠিক আছে, এতেই কাজ হয়ে যাবে। তোরা যা এখন, আগামীকাল মানে রবিবার রাতে সময় মতো চলে আসবি। শুধু চিন্তা একটাই যে ও বাড়ির খবরাখবর কিছু পাওয়া যাবে না। এতক্ষণ চুপ করে থেকে এবার বলে উঠল পলাশ, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না মা, খবর আমি ঠিক জোগাড় করে নেব। এদিকে দুপুর 12টা নাগাদ বমি হওয়ার পর থেকে মালতীর বেশ ভালো রকম জ্বর এসে গিয়েছিল। মালতী আর আরতিকে নিয়ে বাড়ির সবাই প্রচণ্ড রকম উদ্বিগ্ন ছিল। এক একটা দিন যেন সবার কাটছিল প্রচণ্ড ভয় আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে। রাত প্রায় 11টা নাগাদ মনোহর, মনোজিৎ আর মধুময় বেরিয়ে পড়ল শ্মশানের উদ্দেশ্যে। মনের মধ্যে সংশয়টা এক বিরাট আকার নিয়ে নিয়েছিল। যদিও চণ্ডালের কথা অনুযায়ী আজ রাতের পুজোর পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কি তাই হবে? মনোহর, মনোজিৎ আর মধুময় বেশ বুঝতে পারছিল যে ওদের প্রতিপক্ষ তন্ত্র সাধনায় বেশ দক্ষ, কিন্তু কোন নিকটাত্মীয় ওদের এভাবে ক্ষতিগ্রস্ত করছে কিছুই বুঝতে পারছিল না ওরা। তার উপর চণ্ডালের কথা অনুযায়ী বাড়িতে যে 5 জন ছিল, মানে মিনতি, অপালা আর ওদের মেয়েরা, তাদের মধ্যে কারোর কাছে এমন কিছু জিনিস ছিল যেটা এই বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তার মানে যে নিকটাত্মীয়র কথা তাদেরকে চণ্ডাল 1 বছর আগে বলেছিল, সে কি এই 5 জনের মধ্যেই কেউ? হাজার প্রশ্নের মাঝে 3 জন গিয়ে পৌঁছল শ্মশানে। আজ শ্মশানে খুব একটা যে ভিড় ছিল তা নয়, একটাই চিতা জ্বলছিল, তাও সেটা প্রায় নিভু নিভু হয়ে এসেছিল। একটু এগোতেই দেখা মিলল চণ্ডালের। কাছে যেতেই চমকে গেল মনোহর, মনোজিৎ আর মধুময়। চণ্ডালের সামনে বিভিন্ন পুজোর সামগ্রীর সঙ্গে রাখা ছিল একটা আধপোড়া কাটা হাত। জায়গায় জায়গায় ঝলসে গিয়ে ফুলে উঠেছিল হাতটা। ওরকম ঝলসানো কাটা হাতটা দেখে 3 জনেরই শুরু হয়েছিল একটা গা গোলানি ভাব। চণ্ডাল চোখ বুজে বসেছিল। একটা চেলা এগিয়ে এসে 3 জনকে দেখিয়ে দিল বসার জায়গা। বসার আগেই চেলাকে প্রশ্ন করে বসলো মনোজিৎ, আচ্ছা, পুজোর জন্য তো গোটাগুটি একটা মৃত শরীরের দরকার পড়ে, অর্ধেক হাত দিয়ে কি হবে? বেশ কটমট করে তাকালো চেলাটি, কিন্তু নিমেষে যেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ফেলল। তারপর বেশ গম্ভীরভাবে বলে উঠল, সবের নিয়ম আলাদা হয়। আজকের পুজোর জন্য যেটা দরকার সেটাই করা হয়েছে। সব সময় মৃত শরীর পাওয়া যায় না, বলা ছিল বলে ডোমো চেষ্টায় ছিল। এদিকে সময়ও এগিয়ে আসছিল, কিন্তু কোনো মৃত শরীর পাওয়া যাচ্ছিল না।
গতকাল একটা বয়স্ক লোককে যখন পোড়াতে এসেছিল সেই সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। মোটামুটি পোড়ানো হয়ে গিয়েছিল, তাই যারা পোড়াতে এসেছিল তারা ফিরে যায়। বৃষ্টি থামতে এই হাত পোড়া হাতটা ওখান থেকেই পাওয়া যায়। মৃত শরীরের একটা অংশকে দিয়েও আত্মাকে ডেকে আনা যায়। মনোজিৎ দুটো হাত মুখে চেপে কয়েক পা পিছিয়ে গেল। অনেক কষ্টে ভিতর থেকে গুলি আসা বমিটাকে আটকালো সে। মনোহর চেপে ধরল তার হাতটা। দৌড়ো দৌড়ো বুকে তিনজনেই গিয়ে বসলো দেখানো জায়গাটায়। ঝলসানো কাটা হাতটার 2-3 জায়গায় লাগানো ছিল সাদাটে রঙের কিছু জিনিস। খুব হালকা একটা গন্ধ এসে লাগছিল ওদের নাকে। বারবার ওদের চোখ চলে যাচ্ছিল কাটা হাতটার দিকে। হাতটার আঙুলগুলো যেন গলে গিয়ে একটা অদ্ভুত আকার নিয়েছিল। শুরু হলো পুজো। সামনে দাউ দাউ করে জ্বলছিল আগুন। মন্ত্রোচ্চারণে যেন গম গম করছিল শ্মশান চত্বর। যে চিতাটা জ্বলছিল সেটা পুরোপুরি নিভে গিয়েছিল। লোকজনও চলে গিয়েছিল। কিছু অঘরী তান্ত্রিক বসেছিল সেই নিভে যাওয়া চিতাটাকে ঘিরে। একটু একটু করে পুজোর বিধি এগোতে থাকলো। হঠাৎ আচমকা চণ্ডালের মন্ত্রোচ্চারণ বন্ধ হয়ে গেল। খানিকটা অবাক হয়েই ওর দিকে তাকালো মনোহর, মনোজিৎ আর মধুময়। চণ্ডাল এক দৃষ্টে তাকিয়ে আছে হাতটার দিকে। চণ্ডালের দৃষ্টিকে অনুসরণ করে তিনজনেই কাটা হাতটার দিকে তাকাতে যেন ওদের শ্বাস আটকে এলো। বিভৎস সে দৃশ্য। কাটা হাতটা একটু একটু করে নড়ছে। আস্তে আস্তে গতি বাড়ল। চণ্ডাল ধীরে ধীরে চোখ বুজে নিজের বাঁ হাতটা এগিয়ে দিল কাটা হাতটার দিকে। অদ্ভুতভাবে কাটা হাতটাও নিজের গলা ঝলসানো আঙুলগুলোকে এগিয়ে দিয়ে ছুঁয়ে ফেলল চণ্ডালের হাত। মনোহর, মনোজিৎ আর মধুময় বসেছিল কাঠ হয়ে। এরপর চণ্ডাল নিজের ডান হাতটা সামনে জ্বলতে থাকা আগুনের দিকে বাড়িয়ে দিল। লক লক করে জ্বলে উঠল যেন আগুনের শিখাগুলো। এরপর মনোহর, মনোজিৎ আর মধুময়ের জন্য অপেক্ষা করছিল আরও একটা চমক। আগুনের মধ্যে থেকে বেরিয়ে এলো হাতের মতো একটা হালকা অবয়ব। তিনজনেই প্রায় চোখ কচলে ভালো করে তাকালো আগুনের দিকে। না, ভুল দেখছে না তারা। খুব একটা হালকা দেখে হাতের ছায়া যেন আগুনের ভিতর থেকে বেরিয়ে এসেছে। সেটাকে ছোঁয়ার জন্য চণ্ডাল আরও খানিকটা এগিয়ে দিল নিজের ডান হাতটাকে। আচমকা একটা ঘটনা ঘটে গেল শ্মশানে। একসাথে অনেকগুলো পাখির পাখা ঝাপটানোর আওয়াজে যেন চমকে উঠল সবাই। একটু দূরে নিভে যাওয়া চিতাটাকে ঘিরে বসে থাকা অঘরী তান্ত্রিকরাও চমকে তাকালো উপরের দিকে। মনোহর, মনোজিৎ, মধুময়, চণ্ডাল আরও চেলারা সবার দৃষ্টি তখন আকাশের দিকে। অদ্ভুতভাবে শ্মশানের আকাশটা ভরে গেল বাদুড়ে। প্রায় 100খানেক বাদুড় শ্মশানের মাথার উপর ডানা ঝাপটাচ্ছে। চণ্ডাল গলার স্বরকে কয়েক ধাপ ওপরে তুলে করতে শুরু করলো মন্ত্রোচ্চারণ। ডানা ঝাপটানোর আওয়াজটাও যেন কয়েক গুণ বেড়ে গেল। আগুনের ভেতর থেকে বেরিয়ে আসা হাতের ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে গেল। থেমে গেল চণ্ডালের মন্ত্রোচ্চারণ। নিস্তেজ হয়ে গেল ঝলসানো কাটা হাতটা। আর তারপরেই ঝপ করে নিভে গেল সামনে জ্বলতে থাকা আগুনটা। আবার সেই ভয়ঙ্কর উলু দেওয়ার মতো আওয়াজ করতে শুরু করলো চণ্ডাল। ডান হাতের বুড়ো আঙুলটা ডান গালের ওপর রেখে আর বুড়ো আঙুলের পরের আঙুলটা বাঁ গালের ওপর রেখে এক নাগারে করে চলল চণ্ডাল সেই আওয়াজটা। বাদুড়গুলো যেন নিমেষে শ্মশান চত্বর ছেড়ে উড়ে গেল। হঠাৎ বাদুড়গুলো কোথা থেকে এলো, কেন এলো বা কোথায় গেল কিছুই বোঝা গেল না।
শ্মশান চত্বর নিস্তব্ধ হয়ে গেল। চণ্ডাল ততক্ষণে শান্ত হয়ে গেছেন। মনোহর, মনোজিৎ আর মধুময়ের বুঝতে এতটুকু অসুবিধা হচ্ছিল না যে আজকের এই পুজোটা সম্পূর্ণতা পায়নি। ঠায় চোখ বুজে বসেছিল চণ্ডাল। তিন ভাই ভেতরে ভেতরে ভয়ে আশঙ্কায় অস্থির হয়ে পড়েছিল, কিন্তু যতক্ষণ না চণ্ডাল চোখ খুলছিল ততক্ষণ কিছুই জানার উপায় ছিল না ওদের। অগত্যা নিজেদের সংযত রেখে ওরা চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পর চোখ খুলল চণ্ডাল। কঠিন চাহনি, থমথমে মুখ, ভয়াবহ লাগছিল দেখতে চণ্ডালকে। কঠিন চোখে ওদের দিকে তাকিয়ে একটা একটা করে শব্দ উচ্চারণ করল। বাড়ির ভিতরে তন্ন তন্ন করে খোঁজ, এক একটা জায়গা খুঁজে ফেল। কিন্তু কি খুঁজব? খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল মনোজিৎ। কয়েক মিনিট ওদের দিকে কঠিন চোখে চেয়ে চণ্ডাল আবার বলল, যে জিনিসটা তোদের নয় কিন্তু তোদের বাড়িতে রাখা আছে, দেখলেই চিনতে পারবি। তিন ভাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। চণ্ডাল কথার রেশ টেনে আবার বলল, জিনিসটাকে খুঁজে পাওয়ার পর আমার কাছে নিয়ে আসবি। মঙ্গলবার আমি শেষ পুজোয় বসবো। যদি সেদিন পেরে যাই তাহলে এই যাত্রায় তোরা বেঁচে যাবি। এতক্ষণ চুপচাপই বসেছিল মধুময়। এবার বলে উঠল, যদি না পারেন বাবা? ঠান্ডা চোখে চেয়ে রইল চণ্ডাল মধুময়ের দিকে। কেঁপে উঠল তিন ভাই। মধুময় প্রশ্নের জবাব না পেয়ে আর দ্বিতীয়বার জিজ্ঞেস করার সাহস করতে পারল না। চণ্ডাল মৌন থেকে বোধহয় সাংঘাতিক পরিণতির কথা ওদের বুঝিয়ে দিয়েছিল। একসময় চণ্ডাল নিজেই বলে উঠল মধুময়ের উদ্দেশ্যে, তোর বউ ভালো নেই। ঠিক 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 বলেছেন বাবা, একদম ভালো নেই। ডাক্তাররা কেউ কিছু ধরতেই পারছে না। এটা ডাক্তারদের কম্য নয়। কি মনে করিস তুই তোর মা তোর বউকে ডাক্তার ঠিক করে দেবে? যত সব মূর্খ, বুঝলি? তোরা সব মূর্খের দল। যা গিয়ে তোর বউয়ের জামা কাপড় সব ভালো করে দেখ, পাবি, ওখানেই সবকিছু পাবি। ওই জিনিসগুলো আমার চাই মঙ্গলবারের আগে। আজকের পুজো সম্পূর্ণ কেন হলো না বাবা? আজ সকালে যাদেরকে বাড়ি থেকে বিদায় করে এসেছিস তারা বাড়ি ছেড়ে গেলেও বাড়ির উপর দখল কিন্তু ছাড়েনি। আমার শক্তি ওই বাড়িতে প্রবেশ করতে গিয়ে বাধা পেয়েছে। তবে মঙ্গলবার কোনো বাধাই মানব না। দুটো দিনের প্রস্তুতি দরকার, কাল আর পরশু। এই দুটো দিনে আমি সব শক্তিকে জাগ্রত করব, তারপর মঙ্গলবার বসবো শেষ পুজোয়। কিন্তু বাবা, আপনি যে বলেছিলেন শনিবার পুজো না হলে ভয়ঙ্কর কিছু হতে পারে। মনোহর আবার প্রশ্ন করল। চণ্ডাল কোনো কথার উত্তর না দিয়ে চেলাকে ডেকে কিছু একটা বলল। চেলাটা কোথায় যেন চলে গেল। চুপচাপ বসে রইল চণ্ডাল। আজ পাশে রাখা ছেলিমটাকে একবারও ছুঁয়ে দেখেনি চণ্ডাল। পুজো সফল না হওয়ায় চণ্ডাল যেন আরও অস্থির হয়ে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই চেলাটা ফিরে এসে চণ্ডালের হাতে কি যেন একটা জিনিস দিল। চণ্ডাল সেটাকে মুঠোর মধ্যে নিয়ে বিড়বিড় করে বলে যেতে থাকলো কিছু মন্ত্র। কয়েক মিনিট এভাবে কাটার পর চণ্ডাল মনোহরের সামনে রাখলো দুটো পেরেক। তারপর বলল, মুখ্য দ্বারের দুদিকে এই দুটোকে গেঁথে দিবি। বিপদ আটকাতে পারবে না ঠিকই, তবে মৃত্যু হয়তো আটকে দিতে পারবে। বাবা বাবা, আপনি আপনি হয়তো কেন বলছেন? তাহলে তাহলে কি মৃত্যুও হতে পারে? প্রতিপক্ষ বেশ আটঘাট বেঁধেই নেমেছে। তার মানে মৃত্যুও হতে পারে, তাই তো? একদিকে মা প্রায় ধুঁকছে, অন্যদিকে আরতির গতকাল থেকে জ্ঞান নেই, হাত পা সব বেঁকে গেছে। দুজনে কি বাঁচবে না? বাবা বাবা, আপনি তো সব জানেন, সব পারেন। বাবা বাবা, বলুন না,
শান্ত গলায় চণ্ডাল বলে উঠল, যা বললাম তাই কর, আমাকে বিরক্ত করিস না। যা, চলে যা, যা। মনোহর আর মনোজিৎ টেনে তুলল মধুময়কে। ওর দুচোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছিল জল। মনোজিৎ আর মনোহর শক্ত হাতে ধরেছিল মধুময়কে। তিন ভাই একে অপরের অবলম্বন হয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল শ্মশান চত্বর থেকে। অজানা ভবিষ্যৎ, আপনজনকে হারিয়ে ফেলার আতঙ্ককে সাথে নিয়ে ওরা এগিয়ে চলল বাড়ির পথে। শেষ হলো আমাদের আজকের গল্প মহুয়া ঘোষের লেখা চণ্ডাল সিরিজের অন্তর্গত কে সেই বিশ্বাসঘাতকের প্রথম পর্ব। পর্ব পরিচালনায়, গল্পের সূত্রধার, গল্প পাঠে এবং মনোজিতের চরিত্রে আমি অর্ণব, চণ্ডালের চরিত্রে অনিকেত, কৃপালিনীর চরিত্রে অর্পিতা, পলাশ ও চণ্ডালের চেলার চরিত্রে সৌভিক, পলাশের সঙ্গীত চরিত্রে দেবলীনা, মনোহরের চরিত্রে মানব, মধুময়ের চরিত্রে সায়ন্তন, অপালার চরিত্রে স্বাতী, কেয়ার চরিত্রে সুচিস্মিতা, সীমার চরিত্রে আত্রেয়ী, আরতির চরিত্রে দেবস্মিতা এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের সঙ্গে বিশেষ অতিথি রূপে পেয়েছি সুগায়িকা দেবলীনা নন্দীকে, বঙ্গপরিচয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনিকেতকে এবং মরিচিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুচিস্মিতা এবং দেবস্মিতাকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের পাশে থাকার জন্য। ওদের সকলের চ্যানেলের লিংক রইল আমাদের ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই চ্যানেলগুলি থেকে ঘুরে আসবেন ও সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানাও আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে আমরা ফিরে আসছি ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে, ঠিক রাত 10টায়। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। শুভরাত্রি।